আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় অর্থাৎ বল নামের অধ্যায়ের ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগত। তো এর আগে আমরা পাঁচটা লেকচার কমপ্লিট করে ফেলেছি। আমরা পাঁচটা লেকচারে অনেকগুলো টপিকসই এই চ্যাপ্টারে কমপ্লিট করে ফেলেছি। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, হয়তো আর বড় জোরে একটা বা দুইটা ক্লাস লাগতে পারে। তো আমাদের প্রায় শেষের দিকের টপিকটা হচ্ছে ঘর্ষণ ও ঘর্ষণ বল। তো আমাদের একাডেমিক বা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোর জন্য, মানে সৃজনশীল প্রশ্নগুলোর জন্য এই টপিকসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। টিচারদের অনেক ফেভারিট একটা টপিকস এটা। প্রায় প্রায় সময় দেখা যায় যে এই ঘর্ষণ আর ঘর্ষণ বল দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন দেয়। তো আমরা এই লেকচারে কি করব, এই লেকচারে আমরা এই টপিকসটাকে কাভার করব। প্রথম দিকে আমরা ঘর্ষণ আর ঘর্ষণ বল সংক্রান্ত যে বেসিক আলোচনা, মানে আমরা তো আসলে মূল টার্গেট সৃজনশীল প্রশ্ন করার, কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে গেলে তো আমাদের কিছু বেসিক সম্পর্কে জানা প্রয়োজন পড়বে। তো সেই বেসিক সম্পর্কে, সেই মৌলিক ধারণা সম্পর্কে আমরা আগে জানবো। তারপরে এই এই সংক্রান্ত, মানে এই টপিক সংক্রান্ত যতগুলো সিকিউ আসা সম্ভব সব টাইপের সৃজনশীল আমি করে দিব। তো এই লেকচারে আমি আপাতত 3টা করে দিব, এর পরের লেকচারে হয়তো আরো 3-4টার মতো প্রবলেম, মানে সব মিলে 7-8টার মতো প্রবলেম করব। তো ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো আমরা এখানে কি আলোচনা করতেছি সেটা হচ্ছে ঘর্ষণ ও ঘর্ষণ বল সংক্রান্ত আলোচনা। হ্যাঁ, তো আমি এই আলোচনাটাকে বোঝানোর জন্য, সহজভাবে বোঝানোর জন্য আমি একটা চিত্র নিচ্ছি। যে ধরো এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে? টেবিলের উপর তুমি এখানে একটা ব্লক রাখছো, ঠিক আছে? তুমি এখানে একটা ব্লক রাখছো। এখন এই ব্লকটাকে যদি তুমি গতিশীল করার চেষ্টা করো, ঠিক আছে, গতিশীল করার চেষ্টা করো, তুমি ব্লকের এইখানে একটু খেয়াল করো যে এইখানে কি ঘটনা ঘটতে পারে। আমি যদি এইখানে একটু জুম করি, তাহলে জিনিসটা এরকম দেখাবে যে এটা তো মসৃণ হয় না, মানে কোনো তলে তো একদম পারফেক্টলি মসৃণ হয় না, কিছু না কিছু 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 পরিমাণ হলেও অমসৃণ থাকে, তাই না? সো এটা অমসৃণ। তো তুমি যার কারণে এটা যেহেতু অমসৃণ, যার কারণে তুমি এই যে তলটা আছে, মানে এই যে কাঠের ব্লকটা আছে, এই কাঠের ব্লকটাকে যদি তুমি টেবিলের উপর দিয়ে গতিশীল করো, তখন এই অমসৃণ হওয়ার কারণে এই গতির বিপরীত দিকে একটা বাধা দিবে। কে বাধা দিবে বলো? এই টেবিলটা বাধা দিবে। বুঝতে পারছো আমার কথা? এখানে এই যে কাঠের ব্লকটা আছে, এটাকে যদি আমি ডান দিকে গতিশীল করি, তাহলে এই ডান দিকের বিপরীত দিকে, মানে গতির বিপরীত দিকে এই এই যে টেবিলটা আছে, এই টেবিলটা একটা বাধা প্রয়োগ করবে, তাই না? এই বাধা দানকারী বলটাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ বল। আর এই যে এই যে টেবিল কি করছে বলো? গতির বিরুদ্ধে একটা বাধা প্রয়োগ করছে। এই টেবিলের এই ধর্মকে বলা হয় হচ্ছে ঘর্ষণ। ঠিক আছে, তো দেখো ঘর্ষণ বলের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যখন একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে চলতে থাকে বা চলার চেষ্টা করে, তখন বস্তু দ্বয়ের স্পর্শ তলে গতির বিপরীতে যে বাধার উৎপত্তি হয়, মানে তুমি এই কাঠের ব্লকটা গতিশীল করলে এর বিপরীত দিকে যে বাধার উৎপত্তি হবে তাকে বলা হয় ঘর্ষণ। আর যে পরিমাণ বল দিয়ে এটাকে বাধা দিবে সেই পরিমাণ বলটাকে বলা হয় হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, আচ্ছা। তো ঘর্ষণ বল তো বুঝলা। এবার ঘর্ষণ বল প্রধানত 4 প্রকারের হইতে পারে। একটা হইতে পারে স্থিতি ঘর্ষণ, আর একটা হইতে পারে গতীয় ঘর্ষণ, আর একটা হইতে পারে হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর একটা হইতে পারে প্রবাহী ঘর্ষণ। তো এখন স্থিতি ঘর্ষণ কাকে বলে? এটা নাম নাম শুনে বুঝতে পারছো যে একটা স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। তো এখানে দেখো একটা এক্সাম্পল নেওয়া হয়েছে। এখানে কোনো একটা তল, সেই তলের উপর আমি একটা ব্লক রাখছি, এই ব্লকটা স্থির অবস্থায় আছে। তাহলে কি এর মধ্যে ঘর্ষণ বল কাজ করে না? হ্যাঁ, অবশ্যই ঘর্ষণ বল কাজ করে। তো এই ঘর্ষণকে বলা হয়েছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, তো দেখো এটা সংজ্ঞাটা লেখা আছে যে দুইটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তাকে স্থিতি ঘর্ষণ বলে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে পিছলানো ঘর্ষণ। পিছলানো ঘর্ষণ কাকে বলে? আচ্ছা, এখানে আমি আহ এখানে হচ্ছে 2 নম্বরটা দেখো, এখানে 2 নম্বর গতীয় ঘর্ষণ লিখছি। আসলে গতীয় ঘর্ষণ এক ধরনের ঘর্ষণ হইতে পারে, মানে গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে আমরা গতীয় ঘর্ষণ বলতে পারি। বাট এই 2 নম্বরটা তোমরা এভাবে না নিয়ে এটাকে পিছলানো ঘর্ষণ নিবা। ঠিক আছে, 2 নম্বরটাকে পিছলানো ঘর্ষণ নিবা। আচ্ছা, তো বুঝতে পারছো আমার কথা? এটা এডিট করে তোমরা বা এটা মুছে দিয়ে তোমরা হচ্ছে পিছলানো ঘর্ষণ নিও। তো পিছলানো ঘর্ষণ কাকে বলা হয়? যে ধরো আমি এখানে একটা গাড়ি চালাচ্ছি, অনেক স্পিডে গাড়ি চালিয়ে হঠাৎ ব্রেক কষলাম। ব্রেক কষলে তখন কি হবে বলো? এই চাকাগুলো কি আর ঘুরবে? আমি যদি অনেক বেশি ব্রেক চাপি তখন তো এটা আর ঘুরবে না, তখন এটা কিভাবে যাবে বলো? পিছলায় পিছলায় যাবে। অথবা এটার আরেকটা উদাহরণ নিতে পারি। ধরো বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে তুমি আছাড় খেয়ে পড়ে গেলা, ঠিক আছে, মানে পিছলায় পড়ে গেলা। তো সেটাও কি হতে পারে বলো?
তুমি পিছলায় পড়ে গেছো, এটাও একটা পিছলানো ঘর্ষণের উদাহরণ। তো পিছলানো ঘর্ষণের উদাহরণ তাহলে কি হলো, যে পিচ্ছিল রাস্তার উপর রাস্তায় চলার সময় পড়ে গেলে, বা দ্রুত বেগে গতিশীল গাড়িকে হার্ড ব্রেক কষলে, মানে অনেক দ্রুত ব্রেক কষলে তখন এইটা না ঘুরে পিছলে পিছলে চলবে। তো তাহলে পিছলানো ঘর্ষণ কাকে বলছে, যে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর দিয়ে পিছলিয়ে বা ঘেঁষে ঘেঁষে চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পিছলানো ঘর্ষণ। ঠিক আছে, তো এটা একটা পিছলানো ঘর্ষণের উদাহরণ। আচ্ছা, এর পরেরটাতে আসো, আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কাকে বলে, এটার একটা উদাহরণ নেই আমি। ধরো এই ছেলেটা একটা সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, সাইকেল চালানোর সময় তুমি একটু খেয়াল করে দেখো, ও যখন সাইকেল চালাবে তখন এই যে চাকাটা আছে সেই চাকাটা কিন্তু আবর্তন করবে, তাই না? সেই চাকাটা হচ্ছে এই তলের উপর আবর্তন করবে বা রাস্তার উপর আবর্তন করবে। তো এই যে সাইকেল আবর্তন করবে, এই ঘর্ষণ, তখন যে ঘর্ষণ কাজ করে এটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণের সংজ্ঞা কি, যে কোনো একটা গতিশীল বস্তু যখন আবর্তিত হয় বা ঘুরতে ঘুরতে চলে তখন তার উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয়েছে আবর্ত ঘর্ষণ। তো এখানে দেখো সংজ্ঞাটা লেখা আছে যে যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চলে, মানে আবর্তন করতে করতে চলে, তখন বস্তুদ্বয়ের মধ্যে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে আবর্ত ঘর্ষণ বলে। হ্যাঁ, যেমন সাইকেলের চাকার গতি, এরপরে মার্বেলের গতি হইতে পারে। আচ্ছা, তো আশা করি আবর্ত ঘর্ষণটা বুঝতে পারছো। এগুলো একদম থিওরি টাইপের জিনিসপত্র, সো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকা উচিত, ক খ এর জন্য পরীক্ষায় আসতে পারে। তো এরপরে 4 নম্বর আসো যে প্রবাহী ঘর্ষণ। তো প্রবাহী ঘর্ষণ পড়ানোর আগে আমি তোমাকে একটা প্রশ্ন করব, যে প্রবাহী পদার্থ কোনগুলা। দেখো, প্রবাহী পদার্থ মানে যেগুলো চলমান, তাই না, যেগুলো চলমান পদার্থ। যেমন হচ্ছে পানি কিন্তু একটা প্রবাহী পদার্থ, বাতাস একটা প্রবাহী পদার্থ, তাই না? এই দুটা উদাহরণ সবচেয়ে ভালো, প্রবাহী পদার্থের সবচেয়ে ভালো উদাহরণ। তো আমি এখানে এক্সাম্পল দিতে পারি, ধরো যে আমি এখানে নৌকা চালাচ্ছি, কিসের উপর দিয়ে নৌকা চালাচ্ছি, উত্তর হচ্ছে পানির উপর দিয়ে নৌকা চালাচ্ছি। তাহলে দেখো, আমি যে এই যে নৌকাটা চালাচ্ছি পানির উপর দিয়ে, তো আমি প্রবাহী পদার্থের উপর দিয়ে চলছি। তো প্রবাহী পদার্থের উপর দিয়ে কিছু একটা চললে, কোনো বস্তু চলাচল করলে, সেই বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। অথবা আরেকটা উদাহরণ নিতে পারি, ধরো আমি এখানে প্যারাশুট বেয়ে নিচের দিকে নামছি, তখন এখানে একটা ঘর্ষণ বল কাজ করবে না, প্যারাশুটের মধ্যে আমার সাথে কিসের বলো, বাতাস আমাকে নিচের দিকে আসতে বাধা দেবে, তার মানে এখানে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করবে। তো বাতাস, বাতাস কি বলো, একটা প্রবাহী পদার্থ। তো বাতাসের প্রভাবে আমি যেহেতু নিচের দিকে পড়ছি ধীরে ধীরে, বা বাধা প্রয়োগ করছে, তো এই যে ঘর্ষণ বল, এখানে অবশ্যই ঘর্ষণ বল কাজ করছে, প্রবাহী পদার্থের দ্বারা ঘর্ষণ বল কাজ করছে, এই ঘর্ষণ বলকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। তাহলে প্রবাহী ঘর্ষণের সংজ্ঞা কি, যে যখন একটি বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন তরল বা বায়বীয়র মধ্যে গতিশীল থাকে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে প্রবাহী ঘর্ষণ বলে। তাহলে এই পেজের যদি আমি একটা সামারি করি, যে আমাদের ঘর্ষণ বা ঘর্ষণ বল কাকে বলে, কোনো একটা বস্তু যখন অন্য আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে শুরু করে, তখন গতির বিপরীত দিকে এক ধরনের বাধার উৎপত্তি হয়, এই বাধাকে বলা হয় ঘর্ষণ। আর যে পরিমাণ বল এখানে কাজ করে, যে বাধা তো দিবে, এখন কি পরিমাণে বাধা দিবে, সেই বলটাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। আর এই ঘর্ষণ বল 4 ধরনের হইতে পারে। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, একটা স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। আর যখন একটা বস্তু পিছলিয়ে পিছলিয়ে চলতে থাকে, তখন তার মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় পিছলানো ঘর্ষণ। আর কোনো একটা বস্তু যখন আবর্তন করে বা গড়িয়ে গড়িয়ে চলে অন্য আরেকটা বস্তুর উপর, তখন যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আর কোনো একটা বস্তু যখন প্রবাহী পদার্থ যেমন পানি, তারপরে বায়ু ইত্যাদির মধ্যে দিয়ে চলাচল করে, তখন যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয়েছে প্রবাহী ঘর্ষণ। আচ্ছা, তো এখানে 2 নম্বরটা কিন্তু একটুখানি তোমরা মুছে এখানে পিছলানো ঘর্ষণটা লিখে নিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘর্ষণ আর ঘর্ষণ বল সংক্রান্ত একদম বেসিক আমরা আলোচনা বুঝলাম। তো এখানে আরেকটা কথা আমি একটু বলে রাখি, যে এইখানে যে ঘর্ষণ বলটা আছে, ঘর্ষণ বল, ঘর্ষণ বলকে তোমরা এটা একটু মাথায় রেখো, ঘর্ষণ বলকে সবসময়ই ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়, অথবা বড় হাতের এফ দিয়ে এখানে এস লেখা হয় অনেক সময়, এফ এস, ঠিক আছে, বা ছোট হাতের এফ এস দিয়েও লেখা হইতে পারে, ধরো এফ এস এভাবেও লেখা হইতে পারে। তো তোমরা এই প্রকাশগুলো একটু মনে রাখো, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে যাচ্ছে আমরা যে, তো আমরা পড়লাম তো ঘর্ষণ বল কি। এখন একটা তলের উপর আরেকটা বস্তু যখন থাকবে বা চলাচল করতে শুরু করবে, তখন তো সেখানে একটা ঘর্ষণ বল কাজ করে।
এখন আমাদের সেই ঘর্ষণ বলের মান কত, সেই মান নির্ণয়ের কি কোনো সূত্র আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তো আমাদের যে সিকিউ গুলো আসে বোর্ড পরীক্ষায়, সেই সিকিউ গুলোতে সাধারণত এই ঘর্ষণ বলের মান দিয়ে দেয়, কিন্তু প্রশ্ন যদি একটুখানি কঠিন করে তখন এই ঘর্ষণ বলের মান নাও দিতে পারে। তো এই ঘর্ষণ বল বের করার জন্য একটা সূত্র আছে, হ্যাঁ, সেই সূত্রটাই কিন্তু আমরা এখন পড়বো। আচ্ছা, তো ঘর্ষণ বলের সূত্রটা কি আসলে? দেখো, ঘর্ষণ বল, এটাকে তো আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করছি। ঘর্ষণ বল সমান সমান মিউ ইন্টু আর। এখানে মিউটা কি? মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ ধ্রুবক। সো এটা কিন্তু যে কোনো একটা তলের জন্য ধ্রুবক মান, এটা মান আমাদের পরীক্ষার হলে দেয়া থাকবে, ঠিক আছে, দেয়া না থাকলে এই সলভ করা যাবে না। সো এই মিউ এর মান কিন্তু দেয়া থাকবে, হ্যাঁ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। আর আর হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে, আর এর পরিচয়টা হচ্ছে প্রতিক্রিয়া বল। তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে ঘর্ষণ বল এফ সমান সমান মিউ ইন্টু এমজি, মানে এখানে প্রতিক্রিয়া বলকে আমরা সরায়ে এমজি মানে কি বলো? ওজন বল। সো প্রতিক্রিয়া বলকে সরায়ে আমরা ওজন বল নিয়ে আসতে পারি। এটা কিন্তু সবসময় সত্য না যে এখানে ওজন, প্রতিক্রিয়া বলটা সবসময় যে ওজনের সমান হবে, এটা কিন্তু সবসময় সত্য না, এটা অধিকাংশ ক্ষেত্রে। আমি একটু এটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করি। এখানে পরিচয়গুলো লিখছি, দেখো, আর মানে প্রতিক্রিয়া বল, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, প্রশ্ন এটার মান দেয়া থাকবে, এম হচ্ছে বস্তুর ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো আমি এখন তোমাকে বস্তুর ওজন মানে এমজি আর প্রতিক্রিয়া বল, এই দুইটার পার্থক্য একটু বোঝানোর চেষ্টা করি, চলো। আচ্ছা, তো প্রতিক্রিয়া বল কাকে বলে? যে ধরো তুমি কোনো একটা বস্তুকে এই তলের উপর রাখছো, এই তলের উপর এই যে কাঠের ব্লক বা কিছু একটাকে রাখছো এখানে। তো কাঠের ব্লকটা তখন কি করবে বলো? কাঠের ব্লকটা তখন নিচের দিকে একটা বল প্রয়োগ করবে। কি বল প্রয়োগ করবে? উত্তর হচ্ছে মহাকর্ষ বল প্রয়োগ করবে বা অভিকর্ষ বল প্রয়োগ করবে। যেই বলকে আমরা কি নাম বলি? এটাকে বলা হয় অভিকর্ষ বল, তাই না? সরি, এটার, হ্যাঁ, অভিকর্ষ বল তো বলতে পারি, সাথে ওজন বল বলতে পারি না? পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাকে অভিকর্ষ বলও বলা যায়, এটাকে ওজন বলও বলা যায়। তার মানে ওজন ডব্লিউ সমান সমান এমজি। বুঝতে পারছো? এখানে ওজন বল হচ্ছে ডব্লিউ সমান সমান এমজি। তার মানে এই দিকে, নিচের দিকে একটা বল কাজ করছে। এখন তুমি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানো যে প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বল থাকে, তাই না? তাহলে এই দিকে যদি একটা বল প্রয়োগ করে, তখন এই তলটা কি করবে বলো? এই তলটা বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে, এই বিপরীত দিকে খাড়া উপর দিকে একটা বল প্রয়োগ করবে। এটাকে বলা হচ্ছে যে তলের প্রতিক্রিয়া বল, এবং এই প্রতিক্রিয়া বলকে আর দিয়ে প্রকাশ করা হয়। এবং এই প্রতিক্রিয়া বলের মান কেমন হবে? উত্তর হচ্ছে বিপরীত দিকে যে বল প্রয়োগ করছে সেটা সমান হবে, কিন্তু মানে আর সমান সমান এমজি হবে, আর সমান সমান এমজি হবে। তো প্রতিক্রিয়া বল বেশিরভাগ ক্ষেত্রে ওজনের সমান হয়, যার কারণে আমি প্রতিক্রিয়া বলকে সরায়ে ওজন নিয়ে আসছি। কিন্তু সব সময় কিন্তু এই ঘটনাটা ঘটে না। আমি যেমন একটা উদাহরণ নিতে পারি তোমাকে এখানে, যে ধরো এখানে আরেকটা তল আছে, ঠিক আছে, আরেকটা তল আছে। তো তুমি এখানে একটা কাঠের ব্লক রাখছো, এবার অবশ্যই এখানে কাঠের ব্লক রাখছো। তো এই কাঠের ব্লকটা নিচের দিকে একটা ওজন দিবে, কি পরিমাণে ওজন দিবে? ডব্লিউ সমান সমান এম যে পরিমাণ ওজন দিচ্ছে, ওজন বল নিচের দিকে কাজ করছে, তাই না? আচ্ছা, এখন এই কাঠের ব্লকের উপর তুমি বাড়তি করে, ঠিক আছে, বাড়তি করে হাত দিয়ে, হাত তো আঁকানো সম্ভব না, তুমি হাত দিয়ে এই কাঠের ব্লকের উপর আরো 5 নিউটন বল প্রয়োগ করলা, ঠিক আছে। এখানে কত নিউটন বল প্রয়োগ করছো বলো? ধরো 5 নিউটন বল নিচের দিকে আরো এক্সট্রা হাত দিয়ে দিছো, হ্যাঁ, 5 নিউটন, 5 নিউটন। তাহলে নিচের দিকে আরো একটা বল কাজ করবে, কত? সেটা হচ্ছে 5 নিউটন, তাই না? 5 নিউটন। আচ্ছা, এখন এই প্রতিক্রিয়া বল তাহলে কত হবে? এই তলটা, এই তলের উপর কি পরিমাণে বল কাজ করছে? উত্তর হচ্ছে ওজন বল কাজ করছে, কি পরিমাণ? এমজি পরিমাণ। আরো একটা বল কাজ করছে, সেটা হচ্ছে তুমি হাত দিয়ে যে পরিমাণে বল দিছো, মানে 5 নিউটন। তারপরে তার মানে হচ্ছে এই তলের উপর সব মিলায়ে এমজি এমজি প্লাস 5 নিউটন বল কাজ করছে, তাই না? তাহলে তুমি জানো প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, তাহলে এই তলটাও কিন্তু এই বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। এই বলটাকে বলতেছি হচ্ছে আমরা প্রতিক্রিয়া বল, এবং এটা আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং এই আর এর মান এখন কত হবে? উত্তর হচ্ছে বিপরীত দিকের বলের সমান, তাই না? তার মানে এই আর সমান সমান উপরের দিকে বল কত? আর সমান সমান নিচের দিকে সব মিলায় বল কত? এমজি প্লাস 5, ঠিক আছে, এমজি প্লাস 5। তার মানে আমি এই যে উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি যে প্রতিক্রিয়া বল আর ওজনের মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। সবসময় প্রতিক্রিয়া বল ওজনের সমান হয় না, ঠিক আছে। তাহলে প্রতিক্রিয়া বল কাকে বলা হয়? যে আমাদের তল বিপরীত দিকে
যে পরিমাণে ওজনের বিপরীত দিকে যে পরিমাণে বল প্রয়োগ করবে সেটাকে আমরা বলতেছি প্রতিক্রিয়া বল, এবং এটার প্রতিক্রিয়া বল বেশিরভাগ ক্ষেত্রে এমজি এর সমান হয়। আমাদের এসএসসি রিলেটেড আলোচনায় অধিকাংশ প্রবলেম যখন দিবে আমাদের, তখন আমরা প্রতিক্রিয়া বল আর এর জায়গায় এমজি এমজি হবে, ঠিক আছে। একমাত্র রাজশাহী বোর্ড 2025-এ একটা মানে খুব বলতে গেলে ইন্টারমিডিয়েটের কনসেপ্টের উপর বেস্ড করে প্রবলেম দিয়েছে, সেইখানে আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে, বুঝতে পারছো? তো আমি আশা করি যে তুমি প্রতিক্রিয়া বল আর ওজনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। এটা জেনে রাখিও যে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিক্রিয়া বলটা ওজনের সমান হয়, ঠিক আছে, কিন্তু সব সময় কিন্তু এই ঘটনাটা নাও ঘটতে পারে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা এটা নোট করে নিও। ওকে, তাহলে আর হচ্ছে এখানে প্রতিক্রিয়া বল, এম হচ্ছে বস্তুর ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটার মান কিন্তু 9.8, এখানে আবার নেগেটিভ বসায় না, এটা কিন্তু অলওয়েজ পজিটিভ বসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘর্ষণ বল, যদি আমাদের দেয়া না থাকে সেটা বের করার সূত্র, এফ সমান, এটা মুখস্থ করবে, এফ সমান সমান মিউ ইন্টু এম জি। ওকে, তাহলে হচ্ছে আমরা ঘর্ষণ বলের মান নির্ণয়ের সূত্রটাও দেখলাম। এরপরে যে আমরা ঘর্ষণ বল সংক্রান্ত অনেক গাণিতিক সমস্যা দেখব, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমি এখন যা দেখাচ্ছি এটা একটু মনে রাখবা, ঠিক আছে, এটা জরুরি মনে রাখাটা। তো আমাদের যে ঘর্ষণ বল সংক্রান্ত সমস্যা আছে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। ঘর্ষণ বল মানে বল সংক্রান্ত যে কোনো আলোচনাকে আসলে দুই ভাগে ভাগ করে ফেলা যায়। সেটা হচ্ছে যে আমাদের দুই ধরনের প্রবলেম দেয়, একটা বস্তুর উপর একটাই বল কাজ করছে, আর এমন হইতে পারে কোনো বস্তুর উপর দুইটা বল কাজ করছে, ঠিক আছে। দেখো, কোনো বস্তুর উপর একটা বল কাজ করলে এরকম একটা কেস তৈরি হইতে পারে, আর একটা হচ্ছে কোনো বস্তুর উপর দুইটা বল কাজ করলে। হ্যাঁ, ওকে। তো কোনো একটা বস্তুর উপর একটা বল কাজ করলে এটা আবার দুই ধরনের বল কাজ করতে পারে। একটা হচ্ছে প্রযুক্ত বল, মানে গতির গতির দিকে বল, ঠিক আছে। এখানে দেখো প্রযুক্ত বল বলা হচ্ছে, মানে ধরো বস্তুটা এই এই একটা বস্তু, এই বস্তুটা কোন দিকে চলছে, ধরো তুমি বস্তুটাকে বল প্রয়োগ করছো এইদিকে, এফ বল প্রয়োগ করছো, বস্তুটার গতিও হয়েছে এইদিকে, এটা গতির দিক। সেই সকল ক্ষেত্রে প্রযুক্ত বল এফ সমান সমান এম এ হয়, বুঝতে পারছো? প্রযুক্ত বল এফ সমান সমান এম এ হয়। আর আরেকটা কেজ হইতে পারে, মানে একটা বলই কাজ করছে, তো সেটা যদি প্রযুক্ত বল হয় তাহলে তো সূত্র আমরা এফ সমান সমান এম এ লিখতেছি, হ্যাঁ। আর যদি বাধা দানকারী বল হয় বা ঘর্ষণ বল হয়, সহজ কথা হচ্ছে বস্তু যেদিকে চলছে, বুঝতে পারছো, বস্তু ধরো আমাদের এই দিকে চলছে, ডান দিকে চলছে, এটা গতির দিক, কিন্তু আমাদের বল কাজ করছে বিপরীত দিকে, বুঝতে পারছো? এটা কি হইতে পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ, হইতে পারে। যেমন ঘর্ষণ বল, ঘর্ষণ বল কিন্তু সব সময় গতির বিপরীত দিকে কাজ করে, এটা মাথায় রেখেও, ঘর্ষণ বল সব সময় গতির বিপরীত দিকে কাজ করে। তারপরে বাধা দানকারী বল, যেমন ধরো যে তুমি একটা দেওয়ালের মধ্যে একটা বুলেট বা গুলি ছুড়ছো, তখন গুলিটা যেদিকে যাবে, গুলিটাকে একটা বাধা দিবে না, দেয়াল একটা বাধা দিবে, সেই দেয়ালের বাধাটা কিন্তু গতির বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই যে গতির বিপরীত দিকে কাজ করছে, মানে বাধা দানকারী বল বা ঘর্ষণ বল এফ কে, তো এই ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা আছে। এই ক্ষেত্রে একটু ঝামেলা কি, যে গতি যেদিকে হয় আমাদের বল বল যদি বিপরীত দিকে কাজ করে তখন আমরা সেখানে একটা মাইনাস নেই। তো এখানে দেখো এফ কে সমান সমান মাইনাস এম এ নেওয়া হয়েছে। এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? একটা বস্তুর উপর একটাই বল কাজ করছে, কিন্তু সেটা যদি প্রযুক্ত বল হয়, মানে গতি যেদিকে হচ্ছে বলও যদি সেদিকে কাজ করে, তখন আমরা এফ সমান সমান এম এ নেই। কিন্তু যদি একটা বলই কাজ করবে কিন্তু সেটা গতি যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে, তখন আমরা সেখানে একটা মাইনাস নেই, ঠিক আছে। এফ কে সমান সমান মাইনাস এম এ, এখানে এফ কে বলতে বাধা দানকারী বা ঘর্ষণ বল বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমি একটা সামারি টানার ট্রাই করতেছি, ঘর্ষণ বল বা বল সংক্রান্ত আলোচনার বা বল রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেই রিলেটেড প্রবলেম গুলোর একটা সামারি টানার ট্রাই করতেছি। তাহলে এখানে একটা বস্তুর উপরে একটা বলই কাজ করছে, এখন কিন্তু এরকম হইতে পারে যে একটা বস্তুর উপর দুইটা বল কাজ করছে, এটাও কিন্তু সম্ভব। এখন দুইটা বল কাজ করলে আবার দুইটা কেজ হওয়া সম্ভব। কেমন কেজ হওয়া সম্ভব? সেটা হচ্ছে দুইটা বল ওই বস্তুর উপরে একই দিকে কাজ করছে, আবার বিপরীত দিকে কাজ করছে। দেখো এই যে বল দুইটি একই দিকে কাজ করলে, যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ নিতে পারি, চিত্রটা দেখো, যে এই যে বস্তুটাও আছে, এই কাঠের ব্লকটা আছে, এই কাঠের ব্লকের উপর তুমি F2 মানের বল ডান দিকে দিছো, আবার F1 মানের বলও ডান দিকে দিছো, তখন এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে? দুইটা বল কাজ করছে। তাহলে সব মিলায় বল কত কাজ করবে? ধরো এখানে হচ্ছে 5 নিউটন, আর এইটা এই দিকে দিছে হচ্ছে 7 নিউটন, তাহলে সব মিলায় কত বল কাজ করবে? উত্তর হচ্ছে 12 নিউটন কিন্তু কাজ করবে, তাই না? 12 নিউটন কাজ করবে। তো
তো এই যে 12 নিউটন, এটাকে বলা হয় লব্ধি বল, মানে এই বস্তুর উপর সব মিলায়ে যত বল কাজ করছে সেটাকে বলা হয় লব্ধি বল। হ্যাঁ, ইংরেজিতে এটাকে বলা হয় এফ নেট। হ্যাঁ, লব্ধি বল এফ নেট। তাহলে বল যখন দুইটা কাজ করবে, তো তখন একটা কথা মাথায় রেখো, একটা বস্তুর উপর যখন দুইটা বল কাজ করবে, তখন তুমি কিচ্ছু পারো আর না পারো এফ নেট সমান সমান এম এ লিখে ফেলবা। বুঝতে পারছো? একটা বস্তুর উপর যখন একাধিক বল বা দুইটা বল কাজ করবে, তখন তুমি কিছু পারো আর না পারো এফ নেট সমান সমান এম এ লিখে ফেলবা। এফ নেট মানে কি বলো? প্রযুক্ত বল, সরি, এটা হচ্ছে লব্ধি বল। ঠিক আছে, লব্ধি বল। আর লব্ধি বল, হ্যাঁ, লব্ধি বল সমান সমান এম এ। যদি বল দুটাই একই দিকে কাজ করে, তাহলে এই লব্ধি বল কিভাবে পাইছো? উত্তর হচ্ছে যোগ করে কিন্তু পাইছো, তাই না? তখন যোগ করে আসবে F1 প্লাস F2 সমান সমান এম এ। ঠিক আছে, তাহলে এইটা গেছে হচ্ছে এম এ। যদি বল দুটো একই দিকে কাজ করে, তাহলে তুমি কিছু পারো আর না পারো এফ নেট সমান সমান এম এ লিখে ফেলবা। ওকে, যেহেতু দুটো একই দিকে কাজ করেছে, তাহলে এই দুটাকে যোগ করে দিবা। F1 প্লাস হচ্ছে F2 সমান সমান এম এ। ঠিক আছে, আচ্ছা এইবার আসো যে একই দিকে তো কাজ করাইলে, এবার যদি বিপরীত দিকে কাজ করে, বল দুটা বিপরীত দিকে কাজ করে, মানে এই বস্তুর উপর দেখো, এই বস্তুর উপর বল দিছো, এই দিকে দিছো F2 আর এই দিকে দিছো F1, মানে এই দুটা বিপরীত দিকে বল কাজ করছে। আমি ধরে নিলাম মান, এটা ধরো 7 নিউটন আর এই দিকে ধরো 5 নিউটন। আচ্ছা বলো তো এইখানে তাহলে সব মিলাই বস্তুর উপর কত নিউটন বল বাসবে? দেখো এই দিকে হচ্ছে 7 নিউটন দিছো, আর বিপরীত দিকে 5 নিউটন কাজ করছে, তার মানে সব মিলাই কিন্তু এই বস্তুর উপর 7 - 5 মানে 2 নিউটন বল কাজ করবে। এই যে 2 নিউটন, সব মিলায় বস্তুর উপর 2 নিউটন বল কাজ করছে, এটাকে বলা হচ্ছে লব্ধি বল। মানে একটা বস্তুর উপর যখন একাধিক বল কাজ করা হয়, তখন সেই বস্তুর উপর সব মিলায় সার্বিকভাবে যে বলটা কাজ করে সেটাকে বলা হয় লব্ধি বল। তাহলে এখানে লব্ধি বল কত বলো? 2 নিউটন। এই লব্ধি বলটা কিভাবে পাইছো? দেখো এটা কিন্তু 7 থেকে 5 বাদ দিছো, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিছো। তো এখানে এটাই লেখা হয়েছে যে বল দুইটা বিপরীত দিকে কাজ করলে লব্ধি বল। তোমাকে তো আমি আগেই বলছি যে একটা বস্তুর উপর দুইটা বল কাজ করলে তুমি কিছু পারো আর না পারো, এখানে এফ নেট সমান সমান এম এ লিখে ফেলবা। এফ নেট মানে কি? লব্ধি বল। যেহেতু এটা বিপরীত দিকে কাজ করছে, তাহলে এফ নেট কিভাবে বের করবা? উত্তর হচ্ছে বড় বল থেকে ছোট বলটা বাদ দিবা। এখানে বড় বল আমি ধরে নিচ্ছি, আচ্ছা এখানে আমি মান তো ধরে নিছি, এখানে 5 নিউটন ধরছিলাম আর এটা 7 নিউটন ধরছিলাম, তো এটা F1টাই এখানে দেখা যাচ্ছে যে ছোট হয়ে গেছে। ধরো এখানে আমি ধরে নিচ্ছি F1টাই বড়, তাহলে তুমি বড়টা থেকে সবসময় ছোটটা বাদ দিবা। ঠিক আছে, সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিবা। তাহলে এখানে আমি আবার একটু সামারি করি, যে একটা বস্তুর উপর যদি একটা বল কাজ করে, সেই বলটা যদি আবার গতির দিকে হয়, মানে প্রযুক্ত বল হয়, তাহলে তুমি এফ সমান সমান পজিটিভ এম এ নিবা। আর একটা বলে কাজ করে কিন্তু সেটা যদি গতির বিপরীত দিকে কাজ করে, যেমন ঘর্ষণ বল বা বাধাদানকারী বল, তখন তুমি সেখানে একটা মাইনাস নিবা, মানে এফ কে সমান সমান এম এ নিবা। আর যদি একটা বস্তুর উপর দুইটা বল কাজ করে এবং সেই দুইটা বল যদি একই দিকে কাজ করে, তাহলে তুমি কিছু পারো আর না পারো এফ নেট সমান সমান এম এ লিখে ফেলবা। এবং এফ নেট মানে লব্ধি বলের জায়গায় লিখবা কি বলো? বল দুটাকে যোগ করে দিবা। ঠিক আছে, আর বল দুটো যদি বিপরীত দিকে কাজ করে, তখন তুমি লব্ধি বল এফ নেট সমান সমান এম এ তো লিখবা, এবং এফ নেটের জায়গায় মানে লব্ধি বল আবার কিভাবে পাবা? উত্তর হচ্ছে বড় বল থেকে ছোট বলটা বাদ দিবা। ঠিক আছে, এটা বোঝাটা, এই যে সামারিটা, এটা বোঝাটা জরুরি। আমরা গাণিতিক যখন একটু পরে তো আমরা গাণিতিক উদাহরণ দেখবো, তো গাণিতিক উদাহরণগুলো দেখতে গেলে আমাদের এই কনসেপ্টটা জানা লাগবে। হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে, চলো অনেক থিওরি পড়লাম, অনেক কিছুই পড়লাম। এখন আমরা মূল কাজ করব, মানে সৃজনশীল প্রশ্ন, বোর্ড পরীক্ষায় আসা যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেইগুলোর সলভ করব। ঠিক আছে, তো দেখো ঘর্ষণ বল সংক্রান্ত গাণিতিক সমস্যা, এটা হচ্ছে আমাদের প্রথম উদাহরণ। এটা কোথায় আসছিল? এটা আসছিল কুমিল্লা বোর্ড 2024-এ। তো দেখো এখানে বলতেছে যে এক ব্যক্তির নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবৎ 10 নিউটন বল প্রয়োগ করলো। পথের ঘর্ষণ বল দেখো এখানে দেয়া আছে, মানে এফ, ছোট হাতের এফ, বা তুমি এফ কে যাই বলো না কেন, এটা দেয়া আছে 3 নিউটন। হ্যাঁ, আচ্ছা তো এখানে যা বলছে আমি এটাকে চিত্র আঁকানোর ট্রাই করি। এটা হচ্ছে চিত্র। দেখো চিত্র কি বলতেছে, যে এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে এখানে ধরো যে এটা একটু সোজা করি। হ্যাঁ, এইটা ধরো একটা তল। ঠিক আছে, এই তলের কিন্তু ঘর্ষণ আছে, ঘর্ষণ বল আছে কিন্তু এখানে। হ্যাঁ, এর জন্য আমি এইরকম চিহ্ন দিচ্ছি। তো এখানে আমি একটা বস্তু রাখছি, এই যে 2 কেজি ভরের বস্তু, তাহলে এটা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু। আমি বস্তুকে এভাবে দিব, সেই বস্তুর ভর হচ্ছে 2 কেজি। ঠিক আছে,
আচ্ছা, তো একটি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 484 মিটার দূর হতে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে, তার মানে এই যে বস্তুটা আছে এই বস্তুর থেকে আমাদের 400, আমি এটা একটু আরেকটু বড় করি, এখানে কি 484 মিটার দূরে একটি বাক্স আছে, ধরো এইখানে একটা, আচ্ছা আমি এটাকে আরেকটু ছোট করি, ধরো এখানে একটা বাক্স আছে, হ্যাঁ, এটা একটা বাক্স, এই বাক্সে ফেলবে, এটা হচ্ছে ওর টার্গেট, হ্যাঁ, এই বাক্সে ফেলবে। এই বাক্সটা কত দূরে আছে? উত্তর হচ্ছে 584 মিটার দূরে আছে। আচ্ছা, তো 584 মিটার দূরে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। সো এখানে একটা বল প্রয়োগ করা হয়েছে, কত? 10 নিউটন মানের একটা বল প্রয়োগ করা হয়েছে কয় সেকেন্ড যাবত? 10 সেকেন্ড যাবত। আমি ধরে নিচ্ছি 10 সেকেন্ডে এইখানে আসছে, ঠিক আছে? এটা কিন্তু 10 সেকেন্ডের ঘটনা, এই যে এইখান থেকে যাত্রা শুরু করে এইখানে আসছে, এটা হচ্ছে 10 সেকেন্ডের যাত্রা। আর এই যে 584 মিটার, এটা কিন্তু এইখান থেকে 584, এই পুরা দূরত্বটা হচ্ছে 584 মিটার। এটা আমাদের চিত্র বলে দিছে। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে কিন্তু একটা ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল এফ সমান সমান 3 নিউটন, হ্যাঁ, এখানে 3 নিউটন মানের একটা ঘর্ষণ বল আমাদের বলে দিছে, যে পথের ঘর্ষণ বল, মানে এই বস্তুর উপর বিপরীত দিকে একটা বাধা থাকবে, এইদিকে একটা বাধা থাকবে, এবং সেটা 3 নিউটন মানের। আচ্ছা, এখন আসো যে সলিউশন করি, হ্যাঁ, এটা তো চিত্র আঁকাইলাম আমি। এখন গ নম্বর বলছে যে বস্তুর উপর পথের গতি ও ঘর্ষণ সহগ নির্ণয় করো, মানে মিউ এর ভ্যালু বের করা লাগবে। এটা তো সহজ। গ নম্বর, যে আমরা জানি ঘর্ষণ বলের সূত্র কি জানি আমরা? আমরা জানি ঘর্ষণ বল ছোট হাতের এফ সমান সমান, এটা কিন্তু এফ, হ্যাঁ, এফ সমান সমান মিউ ইন্টু এম জি, তাই না? একদম সরাসরি আর না লিখে এম জি লেখো। তো এখানে কি কি জানো তুমি? এখানে বস্তুর ভর কত? এম সমান সমান 2 কেজি, আর জি এর মান কত? 9.8। আর ঘর্ষণ বল এফ এর মান কত? ঘর্ষণ বল হচ্ছে 3 নিউটন। তাহলে মিউ এর ভ্যালু কত আসবে? সব মানই তো তুমি জানো, 3 ইন্টু মিউ ইন্টু এম এর মান 2 ইন্টু জি এর মান 9.8। তার মানে মিউ সমান সমান আসবে, এটা কিন্তু মিউ, এই চিহ্নের নাম মিউ, হ্যাঁ, এই চিহ্নের নাম আমি একটু লিখে দিই, এটা হচ্ছে মিউ। আচ্ছা, তো এটা আসবে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু, সরি, 2 ইন্টু 9.8। মানটা কত আসে একটু দেখি চলো। ওকে, 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8 মানে 19.6 আসবে। সো এটাকে ভাগ করলে 0.15 পাচ্ছি, 0.15, সাথে 3 আছে, এটাই অ্যান্সার। আরেকটা কথা বলে, মিউ এর কিন্তু কোনো একক হয় না, সো এটার একক দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এইবার গ নম্বর হইছে, এবার হচ্ছে আমরা ঘ নম্বরটা করি, চলো। ঘ নম্বরটা খুব প্রয়োজনীয়। যে দেখো, ঘ নম্বর বলতেছে যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। ওর উদ্দেশ্য কি ছিল? এই যে কাঠের ব্লক বা একটা বস্তু আছে, এই বস্তুটাকে ও বাক্সের মধ্যে ফেলবে। তো এখানে আসলে কি ঘটনা ঘটবে? উত্তর হচ্ছে, এখানে 2 কেজি ভরের যে বস্তুটা আছে, এটার উপর 10 নিউটন মানের বল প্রয়োগ করছো। এখানে 10 নিউটন কয় সেকেন্ড যাবত দিছো? 10 সেকেন্ড। 10 সেকেন্ডে এইখানে আসছে। তারপরে কি এর উপর আর বল কাজ করছে? প্রযুক্ত বল। এখানে কিন্তু প্রযুক্ত বল, এরপরে 10 সেকেন্ড পরে কিন্তু আর প্রযুক্ত বল দাও নাই, এটা প্রযুক্ত বল 10 নিউটন। তো তারপরে শুধুমাত্র এটার উপর একটাই বল কাজ করবে, সেটা ঘর্ষণ বল, মানে এটা ধীরে ধীরে থামাই দিবে। থামাই দিয়ে শেষ পর্যন্ত বাক্সে পৌঁছাবে কিনা এটা আমাদের বের করতে বলছে। তো আমি আসলে এখানে কি বের করব বলো? আমি এই যে এই উদ্দেশ্যটা সফল হবে কিনা এইটা আমি কিভাবে দেখাবো? উত্তর হচ্ছে যে আমি দেখব যে এই যে বস্তুটা আছে, 2 কেজি ভরের বস্তু, এই বস্তুটা সব মিলায় কত দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছো আমার টার্গেট? বুঝতে পারছো? 2 কেজি ভরের যে বস্তুটা আছে, এই 2 কেজি ভরের বস্তু সব মিলে কত দূরত্ব অতিক্রম করছে। যদি সেটা 584 থেকে বড় হয়, তার মানে বাক্সে পড়বে। যদি 584 থেকে ছোট হয়, তাহলে বাক্সে পড়বে না। তার মানে আমার মূল টার্গেট হচ্ছে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করা। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বের করা। তাহলে দেখো, অতিক্রান্ত দূরত্ব আমি তো বের করব। এখন অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে তো আমার গতির সূত্রগুলো ব্যবহার করা লাগবে। গতির সূত্রগুলো কি কি ছিল বলো তো? হ্যাঁ, গতির সূত্রগুলো কি কি ছিল?
সমত্বরণের জন্য ছিল 4টা সূত্র, তাই না? এক নম্বর সূত্র ছিল ভি সমান সমান ইউ প্লাস এটি, 2 নম্বর সূত্র ছিল এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আর 3 নম্বর সূত্র ছিল হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, 4 নম্বর সূত্র ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 as, আর সমবেগের জন্য ছিল এস ইজ ইকুয়ালস টু ভিটি। তো এই সূত্রগুলো দিয়েই কিন্তু আমাদের এখানে কাজ করা লাগবে। ওকে, তাহলে দেখো আমি যেহেতু এই যে 10 সেকেন্ডে, বলো তো এই 10 সেকেন্ড সময় এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে? একটু চিন্তা করো তো। এই বস্তুর উপর কিন্তু 2টা বল কাজ করছে। কেন বলো তো? কারণ হচ্ছে এখানে দেখো তুমি প্রযুক্ত বল দিছো 10 নিউটন, ঠিক আছে, আর এর বিপরীত দিকে কিন্তু একটা বল কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে না এইদিকে, এই বস্তুর উপর বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে কত? 3 নিউটন। তার মানে এই 10 সেকেন্ড যাবত এর উপর কিন্তু কি করছে বলো, এর উপর 2টা বল কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এই 10 সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে আমার তো বিভিন্ন মান লাগবে। আমি একটু টার্গেট সাজাই, এখানে কি কি করা লাগতে পারে। টার্গেট দেখো, আমি যদি 10 সেকেন্ড নিয়ে কাজ করি, এটার আদিবেগ কত? দেখো এটা একটা নির্দিষ্ট অবস্থান থেকে, তার মানে এটার আদিবেগ কিন্তু 0। আমি এই 2টাকে নিচে লিখি বা এখানে লিখলাম, ধরো ইউ সমান সমান 0। আদিবেগ দেখো, আমি যদি আদিবেগ জানি, এখানে বল দেখ, সময় জানো, সময় কত? 10 সেকেন্ড। 10 সেকেন্ড, হ্যাঁ, তার মানে টাইমটাও জানি আমি। বের করতে চাচ্ছি কি? এস। আর একটা মান কিন্তু আমাদের লাগবে, সেটা হচ্ছে এ লাগবে। আমি যদি এস বের করতে চাই তাহলে এও লাগবে, ত্বরণ লাগবে, ত্বরণ ছাড়া তো আমি বের করতে পারবো না, এস বের করতে পারবো না। তাহলে এই অংশটুকের জন্য আমি আগে ত্বরণটাই বের করব, ঠিক আছে? তাহলে লিখো প্রথম 10 সেকেন্ডের জন্য, প্রথম 10 সেকেন্ডের জন্য দেখো প্রথম 10 সেকেন্ডে এই বস্তুর উপর কয়টা বল কাজ করছে? ডান দিকে বল কাজ করছে প্রযুক্ত বল 10 নিউটন, আর বাম দিকে বল কাজ করছে ঘর্ষণ বল 3 নিউটনের। আমি তো তোমাকে এর আগে একটা কথা বলছিলাম না, যে একটা বস্তুর উপর যখন একাধিক বল কাজ করবে তখন তুমি কিছু পারো আর না পারো কি লিখবা? লব্ধি বল সমান সমান, লব্ধি বল এফ নেট সমান সমান কি লিখে ফেলবা বলো? এম এ। এখানে এ মানে হচ্ছে ত্বরণ, ঠিক আছে? লব্ধি বল এফ নেট সমান সমান এম এ লিখে ফেলবা। এখন লব্ধি বল, এই লব্ধি বল আমরা কিভাবে বের করতে পারি? এই বস্তুর উপর তো 2টা বল কাজ করছে, একটা কাজ করছে প্রযুক্ত বল এই দিকে, আর একটা কাজ করছে ঘর্ষণ বল এই দিকে। ঘর্ষণ বলকে আমরা ছোট হাতের এফ দিই, হ্যাঁ। তো ঘর্ষণ বল আর হচ্ছে প্রযুক্ত বল, তার মানে এখানে 2 দিকে কাজ করছে। তো আমরা এখানে লব্ধি বল কিভাবে পাবো? উত্তর হচ্ছে বড় বল থেকে ছোট বলটা বাদ দেবো। এখানে বড় বলকে দেখো, বস্তুটা ডান দিকে আগাচ্ছে, তার মানে অবশ্যই আমাদের প্রযুক্ত বলটাই বড়, না হলে তো ঘর্ষণ বলের জন্য থেমে যাইতো। সো ঘর্ষণ বল বা মান দেখেও বুঝতে পারছো এটা এটা 10, এটা 3। তাহলে আমি এখানে কি করবো বলো? লব্ধি বল, এই যে আমার প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল সমান সমান এম এ। তাহলে এখানে প্রযুক্ত বল কত? এখানে যদি সাইড নোট দাও, বাংলায় কিন্তু লিখো এটা প্রযুক্ত বল। এখানে প্রযুক্ত বল, প্রযুক্ত বল এফ সমান সমান কত নিউটন? 10 নিউটন, ঠিক আছে। আর ঘর্ষণ বল কত? ঘর্ষণ বল স্মল এফ সমান সমান 3 নিউটন, ঠিক আছে। আর ভর কত? ভর ভর এম সমান সমান 2 কেজি। আমি ত্বরণটা এখানে চাচ্ছি, তাহলে এখানে লিখো 10 নিউটন মাইনাস 3 নিউটন, এম এর মান 2 ইন্টু এ। তাহলে এ সমান সমান আসবে, তুমি যদি এই 10কে 3 বাদ দাও তাহলে 7 পাবা, 2 ভাগ দিলে 7/2, 7/2 মানে 3.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমাদের ত্বরণের মান পাইছি 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কিন্তু আমি অতিক্রান্ত দূরত্ব বের করবো, হ্যাঁ, এই প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে চলো পরের কাজটা পরে করি। তাহলে লিখো প্রথম 10 সেকেন্ডে, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তুমি কি কি জানো? আদিবেগ জানো, আদিবেগ ইউ সমান সমান কত? 0। আচ্ছা, আর কি জানো? টাইম তুমি জানো, এত মিটার পার সেকেন্ড হয়। টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাই না? প্রথম 10 সেকেন্ড। আচ্ছা, তারপরে আসো যে ত্বরণ কত, এখানে এর মান কত? এর মান হচ্ছে, বের করলা তুমি একটু আগে, এটা হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি বের করতে চাচ্ছ কি? এস ইজ ইকুয়ালস টু হট, ঠিক আছে, বা S1 দিতে পারি এটাকে। আচ্ছা, তাহলে এখানে সূত্র দিবা কোনটা? ভি নাই, তার মানে 3 নম্বর সূত্র যাবে, S1 ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আদিবেগ ইউ সমান সমান তো 0, তাহলে পুরোটাই 0 হয়ে যাবে। হাফ এর মান
3.5 আর টি এর মান 10 তার উপর স্কয়ার। তাহলে এখানে গুণ করবে, হ্যাঁ ক্যালকুলেট করবে তোমরা, এখান থেকে আমাদের এস এর মান আসবে s1, এটা s1। সো এটা 3. আগে 10 এর উপর স্কয়ার করো মানে 100 হবে, তার সাথে 3.5 কে গুণ করো, অ্যান্সার পেয়ে ভাগ দাও 2 দিয়ে। আচ্ছা 10 এর উপর স্কয়ার এর মান হচ্ছে 3.5, হ্যাঁ 3.5 ভাগ হচ্ছে 2, এটা 175 মিটার আসছে, 175 মিটার। তাহলে দেখো যে প্রথম যে 10 সেকেন্ড আছে, এই প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 175 মিটার, ঠিক আছে। এখন তুমি কি করবে বলো, বাকি পথের দূরত্ব বের করবে, এই যে বাকি পথের জন্য, ঠিক আছে, বাকি পথের জন্য বের করবে। এখন তুমি একটু চিন্তা করতে, এই বাকি পথে যখন এই বস্তুটা আসবে, এই বস্তুটা ধরো এই দিক থেকে যাত্রা শুরু করছে, এখন তুমি এই যে বাকি পথের জন্য বের করতে চাও কি, এস এর মান বের করতে চাও, এস, তাহলে এস তো লাগবে, S2। এই বাকি পথ আমি কি করব বলো, আমি দেখব যে এই বস্তুটা আসলে আমার টার্গেট কি ছিল, যে এই বস্তুটা থামতে থামতে কত দূরত্ব অতিক্রম করবে, মানে সব মিলে কত দূরত্ব অতিক্রম করবে। তো আমি শেষ পর্যন্ত কিন্তু এ থেমে যাবে, মানে আমি দেখবো যে এটা থামা পর্যন্ত কি পরিমাণে দূরত্ব অতিক্রম করবে। সেটা যদি 584 মিটারের কম হয় তাহলে তো বাক্সে পড়বে না, আর 584 মিটার যদি পার করে ফেলে তাহলে তো পড়বে। মানে আমি বুঝাইতে চাচ্ছি এখানে শেষ বেগটা ভি সমান সমান কিন্তু 0, মানে আমি বের করতে চাচ্ছি থামা পর্যন্ত এখানে এই বেগের মানে থামা পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তার মানে ভি সমান সমান 0। আর এইখানে একটা আদি বেগ আছে না, এইখানে একটা আদি বেগ আছে, ধরো এটাকে আমরা V1 বলতেছি। এখানে কিন্তু একটা বেগ আছে না, এখানে একটা বেগ আছে, এই বেগটা কোত্থেকে পাবো? এই বেগটা কিন্তু এই যে দেখো, এই যে 10 সেকেন্ড পরের বেগটাই কিন্তু আমাদের এইটুকের আদি বেগ, তাই না? আমি যদি S2 বের করতে চাই তাহলে তো যে কোনো সমীকরণে তো আদি বেগ থাকে, তাহলে মানে আমার এই আদি বেগ লাগবে। তো U1 টা আগে বের করব, বুঝতে পারছো? এই যে প্রথম 10 সেকেন্ডকে ব্যবহার করে U1 টাকে বের করব। আচ্ছা, তারপরে আমি আরো তথ্য কি জানি, ভি সমান সমান জানি, ভি এর মান 0, আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে এ লাগবে, ঠিক আছে। ত্বরণ জানতে পারবো আমরা এখান থেকে। ত্বরণ কিভাবে জানতে পারবো আমরা এখানে, দেখো এইখানে যখন আসবে বস্তুটা, তো এই বস্তুটা যখন এইটুকে চলাচল করবে, তখন এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে একটু হিসাব করো তো। উত্তর হচ্ছে একটা বল কাজ করতেছে। প্রযুক্ত বল কিন্তু 10 সেকেন্ড পরে আর দাও নাই, এটা কিন্তু 10 সেকেন্ড পরের ঘটনা, ঠিক আছে, 10 সেকেন্ড পরের ঘটনা। তাহলে এইখানে শুধুমাত্র একটাই বল কাজ করবে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করবে, ঘর্ষণ বল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখন টার্গেট কি বলো, আগে U1 এর মান বের করে আসবো, তারপরে এ এর মান বের করে আসবো, ঠিক আছে। কারণ আমি যদি এটুকুর অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই তখন আমার আদিবেগও লাগবে, ত্বরণও লাগবে, তার মানে আমি একটা আদিবেগ বের করব। আদিবেগ কিভাবে বের করব? উত্তর হচ্ছে আমি আগে এই প্রথম 10 সেকেন্ড পরের যে বেগটা হবে সেটাই কিন্তু এই অংশের আদিবেগ, তাই না? ওকে, তাহলে চলো এখানে হেডিং দেই সুন্দর করে। হেডিংটা দিলাম হচ্ছে পরবর্তী বা 10 সেকেন্ডের পরবর্তী সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, সময়ে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, মানে আমরা S2 বের করব, ঠিক আছে। তাহলে বলো আমি আমি কি বের করব? প্রথমে আমি আগে বের করব আদি বেগটা U1, হ্যাঁ। সো U1 টা এই 10 সেকেন্ড পরের বেগ, তাহলে আমি লিখব 10 সেকেন্ড পরের বেগ, 10 সেকেন্ড পর বেগ। দেখো তো তুমি কি কি জানো, ইউ জানো, ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, আর এ জানো, এর মান তুমি বের করছিলা 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইম জানো, টাইম হচ্ছে 10 সেকেন্ড। তুমি বের করতে চাচ্ছ ভি ইজ ইকুয়ালস টু হট, ঠিক আছে। তার মানে ভি সমান সমান ইউ প্লাস এটি, তার মানে ভি এর মান কত, ইউ এর মান তো 0 আর এর মান 3.5 আর টি এর মান 10। সো এখানে গুণ করলে ভি সমান সমান 35 মিটার পার সেকেন্ড পাবো। তাহলে আচ্ছা, এখানে তো আমরা ভি বলতেছিলাম, এই ভিটাকে আমরা U1 বলি, কারণ পরের অংশের এটাই আদিবেগ হবে, তাহলে এটাকে U1 পরিচয় দিই, এটাকে U1 পরিচয় দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখানে এই বেগটাও পাইছি, হ্যাঁ,
এখন আমি হচ্ছে এখানে ত্বরণটা বের করতে চাই। চলো, ত্বরণ বের করতে গেলে আমি পরে এখানে সূত্র দিব, তাই না? তাহলে লিখো 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর বল। আচ্ছা, আমাকে একটু বলো তো যে এইখানে ত্বরণ হবে না মন্দন হবে এই 10 সেকেন্ড পর? দেখো, এই বেগটা যা ছিল ঘর্ষণের প্রভাবে কিন্তু বেগ কমতে থাকবে, তাই না? আর বেগ যেখানে কমে সেখানে এর মান কেমন হয়? নেগেটিভ হয়, মানে মন্দন হয়। তো এর মান কিন্তু আমাদের নেগেটিভ আসবে। তো আমরা দেখবো এখানে, সো বল এফ, এখানে কি বল কাজ করতেছে বলো? এখানে এখানে ঘর্ষণ বল কাজ করছে, ঘর্ষণ বলকে আমরা এফ বলতেছি। তাহলে এফ সমান সমান এখানে একটা মাইনাস দিব, মাইনাস এম, এটাকে এ প্রাইম দিলাম, কারণ এখানে তো আমি একটা ত্বরণ বের করছিলাম এ দিয়ে, পরেরটাকে তাহলে এ প্রাইম দিই। এখানে মাইনাস কেন দিলাম? আমি তোমাকে কি বলেছিলাম যে বল যখন গতির বিপরীত দিকে কাজ করবে তখন কিন্তু একটা মাইনাস নিবা, তাই না? এই যে এই স্লাইডটা দেখো, বল যখন আমাদের গতির বিপরীত দিকে কাজ করবে তখন সবসময় আমরা একটা মাইনাস নিয়ে নিব, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু একটা ঘর্ষণ বল, বস্তু চলছে ডান দিকে বাট ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে, দেখো এটা একটা মাইনাস নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে। তাহলে এখানে মানগুলো বলো, এফ এর মান কত? 3 নিউটন, তাই না? ঘর্ষণ বলের মান 3 নিউটন। এই যে ঘর্ষণ বল এফ সমান সমান 3 নিউটন, ঠিক আছে? এটা হবে হচ্ছে 3 নিউটন। ওকে, এরপরে এম এর মান কত? 2 কেজি। আমি চাচ্ছি এ প্রাইম, তাহলে এখানে নাও মাইনাস এম এর ভ্যালু 2 ইন্টু এ প্রাইম। তাহলে এ প্রাইম সমান সমান কত আসবে? এটা হচ্ছে 3কে 2 দিয়ে ভাগ দিবা, মানে -1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা আমাদের মূল কাজ করতে পারি, ঠিক আছে? তাহলে লিখো যে 10 সেকেন্ড 10 সেকেন্ডের 10 সেকেন্ড পর 10 সেকেন্ড 10 সেকেন্ডের পরবর্তী সময় লিখো, 10 সেকেন্ডের পরবর্তী পরবর্তী সময়ে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব তুমি দেখো তো কি কি জানো এখানে? আদিবেগ u1, তাই না? আদিবেগকে আমরা u1 বলতেছি। আদিবেগ u1 সমান সমান কত? এটা হচ্ছে এই যে বের করলা, এর জন্য দেখো আমাদের মূল কাজ কিন্তু এটা, কিন্তু এটা করতে গেলে আমাদের u1 লাগতো, এর জন্য আমরা বের করে নিছি 35 মিটার/সেকেন্ড। আচ্ছা, তারপরে কি জানো দেখো তো, আমাদের শেষ বেগ কত হবে? আমি বের করতে চাচ্ছি কি এটা থামতে থামতে থামা পর্যন্ত কত পরিমাণ অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করবে, তাই না? এটা তাহলে ভি সমান সমান 0, এত মিটার/সেকেন্ড। আর এর মান বের করে নিয়ে আসলে এটা -1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে দূরত্ব নির্ণয় লেখো। আচ্ছা, এটা না হয় এভাবে না লিখে এটা লিখো হচ্ছে পরবর্তী সময়ের জন্য লিখো, পরবর্তী সময়ের জন্য। তাহলে এখানে এর মান তো লিখলে, এটা S2 ইজ ইকুয়ালস টু হট, এটা চাচ্ছ তুমি। তাহলে আমরা কি জানি? সূত্র দিবা এখানে। কোন সূত্র যাবে বলো? দেখো এখানে টি নাই, মানে 4 নম্বর সূত্র যাবে। সেটা হচ্ছে সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2AS, তাই না? এখানে ভি মানে কোনটা বলো? ভি মানে কি? সো ভি ভি মানে শেষ বেগ, শেষ বেগ তো ভি বলছো এটাকে, আচ্ছা ভি থাক। আর আদি বেগকে u1 বলো, আর এস কে 2 বলো, আর এ কে প্রাইম বলছো তুমি এখানে, ঠিক আছে? এ প্রাইম, এটাই এ প্রাইম। প্রথম ক্ষেত্রে এ বলছিলে, এটাকে এ প্রাইম বলো। ওকে, তাহলে হচ্ছে এখানে আচ্ছা, তাহলে এখানে আমি বের করব কি S2 ইজ ইকুয়ালস টু হট। তাহলে সবকিছুকে এক পারে করি, 2A প্রাইম S2 সমান সমান, এই যে এইটাকে এই পারে পার করে দিই, মানে ভি স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে যেহেতু আমি এস এর মান বের করবো তাহলে এটাকে ভাগ দিয়ে দিই, তার মানে S2 সমান সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2A প্রাইম। তাহলে S2 সমান সমান কত? S2 সমান সমান দেখো, ভি স্কোয়ারের মান 0-এর উপর স্কোয়ার, মাইনাস ইউ এর মান কত? 35-এর উপর স্কোয়ার, ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত? -1.5। তাহলে এখানে দেখো উপরে তো 35-এর উপর স্কোয়ার করলে 1225 হয়, মানে -1225।
আর নিচে 2 × 1.5 এটা করলে -3 হয়, তাই না? এখন যদি তুমি এটাকে ভাগ দাও, এটাকে 3 মাইনাস মাইনাস তো কাটা চলে যাবে, 3 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে 408.33 মিটার আসতেছে। ঠিক আছে, 33 মিটার আসতেছে। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু, দুটাকে যোগ করে দিবা, তাই না? প্রথমটা পাইছিলে 175 আর পরেরটা পাইছিলে 408.33। তাহলে যোগ করলে কি পাবা? এটার সাথে হচ্ছে 175 যোগ করো, 175 যোগ করলে 583.33 মিটার পাচ্ছ। তাহলে দেখো এই যে বস্তুটা আছে এটা সব মিলায় 583 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন দেখো এই বস্তুটা এই বাক্স থেকে কত দূরে ছিল? 584 মিটার দূরে ছিল। তার মানে সামান্য কিছুটা আগে গিয়ে এটা কিন্তু থেমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে মন্তব্য দিবা এই যে, যেহেতু আমি হয়তো লেখার জায়গা পাবো না, এই এস ইজ লেস দেন 484 মিটার, তার মানে 484 মিটার, তাহলে কি হবে? তার উদ্দেশ্য সফল হবে না, উদ্দেশ্য সফল হবে না। আমি শেষের দিকে এসে একবারে লেখার জায়গা পেলাম না, তোমরা বুঝতে পারছো আশা করি। এটার উদ্দেশ্য সফল হবে না। হ্যাঁ, ওকে, তাহলে দেখো আমরা পুরা ম্যাথটাকে আরেকবার একটু সামারি করি। সামারিটা হচ্ছে যে এই যে বস্তুটা আমি রাখছি, এই বস্তুটাকে আমি এই বাক্সে ফেলবো। কত দূরে বাক্সটা আছে? 584 মিটার দূরে একটা বাক্স আছে। তো এটা ফেলার উদ্দেশ্যে এই বস্তুর উপর আমি 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছি, এবং এটা কিন্তু প্রথমে স্থির ছিল। তো আমি তাহলে 10 সেকেন্ড 10 নিউটন বল কাজ করছি, তারপরে বলটা ছেড়ে দিছি, বল আর দেইনি 10 সেকেন্ড পর। এখানে তো ঘর্ষণ বল কাজ করছে, তো ঘর্ষণ বলের প্রভাবে এটা ধীরে ধীরে থেমে যাবে। থেমে যাওয়ার পরে এই বাক্সে পড়বে কিনা এটা আমাদের ঘ নম্বর প্রশ্ন বলতেছিল। এখন আমি এটা কিভাবে কি মান বের করে এটার উত্তর দিতে পারি? উত্তর হচ্ছে আমি দেখব এই বস্তুটা সব মিলে কত দূরত্ব অতিক্রম করে, অতিক্রান্ত দূরত্ব বের করব। এখন অতিক্রান্ত দূরত্ব বের করব। হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে তো আমার গতির সমীকরণ ছাড়া তো আর কোনো উপায় নাই। তো আমি দুটা ভাগে ভাগ করে নিব। এই প্রথম 10 সেকেন্ডকে এক ভাগ করব, আর পরের গুলোকে পরের দূরত্বটাকে এক ভাগ করব। কেন? কারণ প্রথম 10 সেকেন্ডে এই বস্তুর উপর দুইটা বল কাজ করে। কি? একটা হচ্ছে প্রযুক্ত বল ডান দিকে, আর ঘর্ষণ বল কাজ করে এর বিপরীত দিকে, তাই না? আর পরের 10 সেকেন্ড গিয়ে, মানে পরের 10 সেকেন্ডের পরে গিয়ে এই বস্তুর উপর কিন্তু একটাই বল কাজ করে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। এর জন্য আমি দুটা ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে আমি প্রথম ভাগে আগে অতিক্রান্ত দূরত্ব বের করব, এরপরে দ্বিতীয় ভাগে গিয়ে আবার অতিক্রান্ত দূরত্ব বের করে দুটা যোগ করে দেখব 584 থেকে কম বা বেশি হয় কিনা। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রথম ক্ষেত্রে এস বের করার। এখন প্রথম ক্ষেত্রে যদি আমি এস বের করতে যাই, আমার তো আদি বেগ জানি 0, টি এর মান 10, এস এর মান আমার লাগবে, কিন্তু এ জানি না। এ কোথ থেকে জানবো? এটার উত্তর হচ্ছে বলের থেকে জানবো। এর জন্য আমি আগে এটাকেই বের করতে গেলাম, যে প্রথম 10 সেকেন্ডের জন্য লব্ধি বল। আমি তোমাকে কি বলেছি? একটা বস্তুর উপর দুইটা বল কাজ করলে তুমি কিছু পারো আর না পারো, লব্ধি বল এফ নেট সমান সমান এম এ লিখে ফেলবা। হ্যাঁ, লব্ধি বলকে এফ নেট বলা হয়। এখন এই বস্তুর উপর তো বিপরীত দিকে বল কাজ করছে, তাহলে তুমি কি করবা? বড় বল থেকে ছোট বলটা বাদ দিবা। বড় বল হচ্ছে 10 নিউটন, ছোট বল হচ্ছে 3 নিউটন। তাহলে আমি বড় থেকে ছোটটা বাদ দিয়ে এর মানটা বের করে নিছি। তার মানে এর মান বের করতে গেছি, বের করে ফেলছি। তাহলে এখন কিন্তু এস এর মান আমি বের করতে প্রস্তুত। মানে আমি প্রথম 10 সেকেন্ডের জন্য পরে গতির সূত্রগুলো দিয়ে এস এর মান বের করছি। আচ্ছা, তাহলে প্রথম 10 সেকেন্ডের জন্য এস এর মান বের করা হয়ে গেছে। এখন পরের 10 সেকেন্ডের জন্য এস এর মান আমি বের করব। পরের 10 সেকেন্ড বলা উচিত না, এই 10 সেকেন্ডের পরের দূরত্বের জন্য। হ্যাঁ, তো এটা কি হয়েছে? এটার দূরত্বটা হচ্ছে এরকম যে এই বস্তুটা তো একটা সময় থেমে যাবে। হ্যাঁ, থেমে যাওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করবে সেটাই কিন্তু আমরা বের করব। তাহলে আমাদের যে কোনো সূত্র দিতে গেলে আমাদের কিন্তু আদি বেগ লাগে। সো এখানে ইউ ওয়ানটা লাগবে। আমি বের করতে চাচ্ছি S2, তাই না? ইউ ওয়ান তো অবশ্যই লাগবে। আর শেষ বেগ কত? শেষ বেগটা 0। আমি শূন্যর বেগ শূন্য হইতে হইতে কত দূরত্ব অতিক্রম করে এটাই কিন্তু আমাদের বের করা লাগবে। আর এ জানি না, দেখো আমি, তার মানে এই মেইন সূত্র দিতে গেলে এই অতিক্রান্ত দূরত্বই কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল, বাট এইটা বের করতে গেলে আদি বেগও লাগবে, ত্বরণও লাগবে। তাহলে আদি বেগ বের করব কিভাবে? উত্তর হচ্ছে এই যে 10 সেকেন্ড পরের যে বেগটা, সেটাই কিন্তু আমার এই অংশের আদি বেগ হবে।
তাহলে আমি সেই প্রথম তাহলে আমি কি করছি বলো, এখানে যে 10 সেকেন্ড পরের বেগটা বের করে দিছি, তাহলে এটাই হচ্ছে আমাদের আদি বেগ হবে। আদি বেগ বের করছে, এরপরে ত্বরণ বের করবো। ত্বরণ থেকে বের করবো, এখানে বল কাজ করছে, কি বল কাজ করছে? ঘর্ষণ বল। বিপরীত দিকে বল কাজ করছে, দ্যাটস এখানে কিন্তু একটা মাইনাস নিয়ে নিছি আমরা। তো এখানে এর মান -1.5 আসছে। তারপরে আমরা মূল সূত্র দিতে গেছি, যে এই পরের 10 সেকেন্ড মানে 10 সেকেন্ডের পরবর্তী সময়ের জন্য, এই যে 10 সেকেন্ডের পরবর্তী সময়ের জন্য আমরা S2 এর মান বের করব। S2 এর মান সূত্র দিয়ে শেষ পর্যন্ত 408.33 মিটার পাইছি। এখন মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত? দুটাকে যোগ করে দিয়ে আমরা শেষ পর্যন্ত 583.33 মিটার পাইছি। এটা কিন্তু 584 থেকে কম, যার কারণে ব্যক্তিটার উদ্দেশ্য সফল হবে না। মানে এই যে ব্লকটা আছে 2 কেজি ভরের বস্তু, এটা সব মিলে 583 সামথিং দূরত্বে গিয়েই থেমে যাবে, মানে বাক্সে গিয়ে পড়বে না। ওকে, তো এইটা ছিল পুরা প্রবলেম। এই একটা প্রবলেম পারলে, বুঝতে পারছো আমার কথা, এই একটা প্রবলেম ভালোভাবে বুঝতে পারলে বাকি প্রবলেম গুলাও কিন্তু তোমার সহজ লাগবে, আর না হলে কিন্তু এটা কঠিন লাগবে। ঠিক আছে, এই ঘর্ষণ বলের প্রবলেম গুলো কঠিন লাগবে। তো সবসময় খেয়াল রেখো একটা বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে সেটার উপর খেয়াল রাখবা। হ্যাঁ, যখন দুইটা বল কাজ করবে, যদি বিপরীত দিকে কাজ করে তাহলে হচ্ছে বড় বল থেকে ছোট বল বিয়োগ দিবা। আর যদি একটাই বল কাজ করে এবং সেটা যদি ঘর্ষণ বল হয়, তাহলে কিন্তু সবসময় সেখানে একটা নেগেটিভ দিবা। হ্যাঁ, ওকে। তো এবার চলো আমরা পরের প্রবলেমে চলে যেতে পারি। আশা করি বুঝতে পারছো। এর পরের প্রবলেমটা দেখো, প্রবলেম নাম্বার 2। এটা যশোর 2022 সালে আসছিল। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে চালের বস্তা সহ একটা ট্রলির ওজন, ট্রলি চিনো তো, ট্রলি চিনো মানে ভর বহন করার একটা যন্ত্র বলতে পারো। হ্যাঁ, তো চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন, এটার ওজন দেওয়া আছে। ভালো কথা। ট্রলি, এখানে ট্রলি তো হবে না, এখানে র ফেলা হবে। তো ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। তার মানে আমাদের একটা ঘর্ষণযুক্ত মেঝে আছে। হ্যাঁ, এটা চিত্র। তো আমি এখানে একটা চিত্র আঁকাই। এখানে ঘর্ষণ বল আছে। হ্যাঁ, ঘর্ষণ বলকে বোঝানোর জন্য এইরকম চিহ্ন দেওয়া হয়। সো এখানে ঘর্ষণ বল, শুধু ঘর্ষণ লিখলাম। ঘর্ষণ এফ সমান সমান কত নিউটন? 2 নিউটন ঘর্ষণ যুক্ত মেঝে, তার মানে এটা 2 নিউটন। আচ্ছা, তাহলে এখানে চালের বস্তা সহ একটি ট্রলির ওজন দেয়া আছে এখানে। আচ্ছা, ওজন দেওয়া থাকলে কি আমরা সেই ট্রলির ভর বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই কিন্তু বের করতে পারবো। ওকে, তো চালের বস্তা সহ একটি ট্রলির ওজন 196 নিউটন। ট্রলিটিকে 2 নিউটন ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব নেওয়া হলো। তার মানে এই ট্রলিটাকে টানা হচ্ছে কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে আমি 50 মিটার নিয়ে গেছি, ধরো 50 মিটার এইখানে। আচ্ছা, আর একটু কাছে নেই, এটা ধরো হচ্ছে 10 সেকেন্ডে এইখানে। এটা হচ্ছে আমাদের 50 মিটার দূরত্ব, এটা 50 মিটার। ঠিক আছে, 50 মিটার। আচ্ছা, আর এরপর প্রযুক্ত বল অপসারণ করা হলো। এই যে এইখানে এসে প্রযুক্ত বল অপসারণ করা হয়েছে। হ্যাঁ, এখন বলতেছে যে ট্রলির উপর প্রযুক্ত বলের মান কত। এখানে যে তুমি প্রযুক্ত বল দিছিলা, এখানে একটা প্রযুক্ত বল দিছিলা না, এফ এর মান এফ দিছিলা, প্রযুক্ত বল এফ। তাহলে এই এফ এর মান কত সেটা বের করা লাগবে। এর বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বল কাজ করে, তাই না? এর বিপরীত দিকে, যে এখানে যদি আমি হিসাব করি এইটুকের জন্য, প্রযুক্ত বল এই দিকে দিছো, আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তার বিপরীত দিকে, স্মল এফ। হ্যাঁ, এখন তুমি যদি গ নম্বর করতে চাও, গ নম্বরে আমি একটু টার্গেটটা সাজাই যে এখানে কি কি করা লাগবে আসলে। তুমি এখানে প্রযুক্ত বল বের করবে, তাই না? এই বস্তুর উপর প্রযুক্ত বল তো এইখানে দিছো, তাহলে এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে বলো তো? দুইটা। একটা হচ্ছে প্রযুক্ত বল ডান দিকে, আর একটা হচ্ছে ঘর্ষণ বল। আর ঘর্ষণ বল কিন্তু সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, তার মানে বাম দিকে কাজ করবে। তাহলে তোমাকে আমি তো বলছি যে একটা বস্তুর উপর যখন একাধিক বল কাজ করবে, তখন তুমি কিছু পারো আর না পারো, এফ নেট সমান সমান এম এ, এই কথাটা লিখে ফেলবা। ঠিক আছে, এখন এফ নেটকে তুমি কি লিখতে পারো? বড় বল থেকে ছোট বল বাদ দিবা। প্রযুক্ত বল কিন্তু সবসময় অবশ্যই বড় হবে, নাহলে বস্তুটা চলবেই না। সো প্রযুক্ত বল এফ থেকে ছোট বল মানে ঘর্ষণ বল বাদ দিবা, সমান সমান এম এ পাচ্ছ, তাই না? দেখো, প্রযুক্ত বল এইটার মানই চাচ্ছ হট। ঘর্ষণ বলের মান কি জানো? হ্যাঁ জানো, 2 নিউটন। এম এর মান কি জানো? এম এর মান, বস্তুর ভর কত?
দেখো বস্তুর ভর কিন্তু আমি জানি না, 196 নিউটন ওজন দেওয়া আছে, তার মানে আমার এই ওজনটা আগে বের করা লাগবে। বুঝতে পারছো, এই ওজনটা আমি আগে বের করবো, চলো তাই করি। আচ্ছা আমি আগে টার্গেটটা পুরোটা শেষ করি। তাহলে এটার ওজনটা কোত্থেকে পাবো, এই ওজন থেকে আগে, সরি এই ভরটা কোত্থেকে পাবো, এই ওজন থেকে, এই ওজন থেকে আগে ভরটা বের করে নিব। তারপরে দেখো আমি এর কি জানি, আমার তো লাগবে F, তাহলে বাকি সবগুলো মানে লাগবে। এ কি আমার জানা আছে, আমার জানা নাই। এখন এটা কোত্থেকে পাবো, উত্তর হচ্ছে দেখো এই যে কোনো মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে নেওয়া হলো, তার মানে এই যে 10 সেকেন্ড আর এই যে দূরত্ব, এটা 50 মিটার গেছে, এইটাকে ব্যবহার করে আমাদের আবার এও বের করা লাগবে। দেখছো ঝামেলা। সো ভালো কিছুই, কিন্তু প্রথমে আমি এম বের করব, তারপরে আবার এ বের করব। আচ্ছা বলো তো এখানে আদিবেগ কত, এখানে তো কিছু বলে না, এর জন্য আদিবেগ কিন্তু 0 ধরে দিবা। আমি ধরে নিচ্ছি এটা 0 থেকেই স্টার্ট করছে। আচ্ছা তাহলে আমার টার্গেট বুঝতে পারছো তো, এখানে আমি আগে ভর বের করব, তারপরে এ বের করতে যাব, তারপরে আমরা এই মূল সূত্র প্রযুক্ত বল নির্ণয়ের সূত্রটা দিতে যাব। তাহলে গ নম্বর লিখো, গ নম্বর লিখো হচ্ছে, হ্যাঁ, ট্রলির ওজন, ট্রলির ওজন কত, ওজন ডব্লিউ সমান সমান কত দেওয়া আছে, এটা বলো। ডব্লিউ সমান সমান 196 নিউটন দেওয়া আছে। এখন ওজন সমান সমান তুমি কি জানো, বস্তুর ওজন সমান সমান এমজি, এমজি সমান সমান 196। তাহলে এম এর মান কত, বস্তুর ভর এম সমান সমান 196 কে তুমি জি দিয়ে ভাগ দিবা, তাহলে জি এর মান কত একবারে বসাই দিই 9.8, এটা আসতেছে হচ্ছে মেবি 20 কেজি। তারপর আমি একবার চেক দিই, 196 ডিভাইডেড বাই 9.8, হ্যাঁ এটা 20 কেজি আসতেছে, তার মানে বস্তুর ভর হচ্ছে 20 কেজি, ভর পাইছে। এবার হচ্ছে ত্বরণ নির্ণয় করো, ঠিক আছে, তাহলে ত্বরণ নির্ণয় করো প্রথম 10 সেকেন্ডের জন্য, প্রথম 10 সেকেন্ডের, প্রথম 10 সেকেন্ডের জন্য তুমি হচ্ছে দেখো তো কি কি জানো, আদিবেগ কি জানো, ইউ সমান সমান, এটা তো কিছু বলে দিছে দেয় না, এর জন্য আমরা 0 ধরে দিছি। এটা মানে বস্তুটা স্থির অবস্থান থেকেই যাত্রাটা শুরু করছে। সো ইউ এর মান 0, আর টি এর মান কত, টি এর মান 10 সেকেন্ড। এই সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত ওর, এস এর মান, এস এর মান দেখো 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা কিন্তু 50, হ্যাঁ। আচ্ছা এখন তুমি বের করতে চাচ্ছ কি, বের করতে চাচ্ছ এ ইজ ইকুয়ালস টু হর, তাহলে এখানে নাই কে, দেখো এখানে ভি নাই, তার মানে 3 নম্বর সূত্র দিব, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মানগুলো সরাসরি বসাই দিই, এস এর মান 50, ইউ এর মান 0, প্লাস হাফ এর মান কত, ও এর মানই আমি চাচ্ছি, আর টি এর মান হচ্ছে 10-এর উপর স্কোয়ার। তাহলে আমি এখানে একটু একবারে লেখা ট্রাই করবো, 10-এর উপর স্কোয়ার করলে 100 হয়, 100-কে 2 দিয়ে ভাগ দিলে 50 হয়, মানে এই পাশে 50 এ পাবো, আর এই পাশে তো 50 রয়ে গেছে। বুঝতে পারছো, এই পাশের রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে লিখছি। তাহলে এ সমান সমান কত, এ সমান সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ত্বরণ কত কাজ করতেছে, 1 কাজ করতেছে, ঠিক আছে। এখন তাহলে আমি এখানে মূল সূত্রটা দিতে পারি, হ্যাঁ। তাহলে লিখো আবার, বা আমরা জানি, আমরা জানি লব্ধি বল, লব্ধি বল এফ নেট সমান সমান এম এ, ঠিক লিখছি না, এফ নেট সমান সমান এম এ। তাহলে এখন এটা পরের লাইনে লেখো, এফ নেট কি আমরা কি লিখতে পারি, বড় বল থেকে ছোট বলটা বাদ দেবো, বড় বল হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আর এফটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, তাহলে প্রযুক্ত বল এফ মাইনাস ঘর্ষণ বল হচ্ছে ছোট হাতের এফ সমান সমান হচ্ছে এম এ। ঠিক আছে, এখন মানগুলো বলো, প্রযুক্ত বলের মানই আমি চাচ্ছি, আর ঘর্ষণ বলের মান কত, সরি এটা মাইনাস হবে, ঘর্ষণ বলের মান হচ্ছে এখানে বলে দিছে এটা 2 নিউটন, সো এটা হচ্ছে 2 নিউটন, আর এম এর, আচ্ছা এই নিউটনটা দেওয়ার প্রয়োজন নেই। এম এর মান কত, এম এর মান হচ্ছে ওই যে বের করলাম 20 কেজি, আর জি এর মান কত পাইছো, 1 পাইছো। তাহলে প্রযুক্ত বল কত আসবে, এফ এর মান, প্রযুক্ত বল আসবে হচ্ছে এই 2টাকে ওই পারে নিয়ে গেলে যোগ হয়ে যাবে, মানে এটা 22 নিউটন হবে। সুতরাং প্রযুক্ত বল
22 নিউটন। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, প্রবলেমটা ভালো রকমের কাজ করা লাগছে। হ্যাঁ আচ্ছা, আমি আর এটা রিপিট না করি। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এই ভিডিওটা আবার এই প্রবলেমটা শুরু থেকে দেখিও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে ঘ নম্বর প্রশ্ন। দেখো, ঘ নম্বর বলতেছে যে বল অপসারণের পর, মানে এখানে তো বল অপসারণ করছো, এই অপসারণের পর ট্রলিটির 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা, মানে এই ট্রলির অতিক্রান্ত দূরত্ব বের করবা। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বের করবা। আচ্ছা, একটু চিন্তা করো তো, এইখানে এইখানে আমি তো অতিক্রান্ত দূরত্ব বের করবো, তাহলে গতির সূত্র দিব। গতির সূত্র কোনটুকু দিব? এইটুকু দিব কিন্তু। হ্যাঁ, এইখানে ট্রলি যাত্রা শুরু করছে এইখান থেকে। সো এইখান থেকে ধরো এই ট্রলিটা থেমে যাওয়া পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে, আমি কিন্তু সেটাই বের করবো। ধরো ট্রলিটা এখানে এসে থেমে গেছে, তার মানে এখানে এসে বেগ ভি সমান সমান 0 হয়েছে। এখানকার এসটাই কিন্তু আমি বের করব। এখন তুমি এস যদি বের করতে চাও, তোমার তো আদি বেগ লাগবে। এই আদি বেগটাকে আমি ধরো U1 নাম দিলাম। ঠিক আছে, আদি বেগটাকে U1 নাম দিলাম। এই আদি বেগ থেকে পাবো বলো তো? এই যে 10 সেকেন্ড পরের বেগটাই কিন্তু এই অংশের আদি বেগ হবে। তার মানে আদি বেগটাই কিন্তু তোমাকে আগে বের করা লাগবে। আরো কি বের করা লাগবে? তুমি দেখো, এটা এটা দ্বিতীয় পরেরটা টার্গেট। হ্যাঁ, টার্গেট, এটা ঘয়ের জন্য টার্গেট। তো তুমি তো আসলে কি কি বের করবে? এখানে এস বের করবে। এস বের করতে গেলে আদি বেগ তো লাগবেই। তাহলে এই আদি বেগটা থেকে পাবা? এই 10 সেকেন্ড পরের বেগটাই হবে এই অংশের আদি বেগ। তার মানে এই 10 সেকেন্ড পরের বেগটা আগে বের করবা। ঠিক আছে, তারপরে তোমার এখানে শেষ বেগ ভি সমান সমান জানো এটা 0। আরেকটা তথ্য লাগবে, এস তো তুমি চাচ্ছ, আরেকটা তথ্য লাগবে, সেটা হচ্ছে এ লাগবে। এ থেকে পাবা? এই যে এইটুকের মধ্যে এই 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 অংশে বলো তো ত্বরণ কাজ করবে না মন্দন কাজ করবে? উত্তর হচ্ছে মন্দন কাজ করবে। কেন? এই অংশে এইটুকে এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? আগের প্রবলেমটার মতোই এই বস্তুর উপর কিন্তু একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। কারণ আমি 10 সেকেন্ড পর কিন্তু প্রযুক্ত বল আর দেই নেই। ঠিক আছে, তো এই অংশে শুধুমাত্র ঘর্ষণ বলে কাজ করছে। সেই ঘর্ষণ বলকে ব্যবহার করে আমি এর মান বের করব, U1 এর মান বের করব, তারপরে অতিক্রান্ত দূরত্ব বের করে দেখবো এটা 600 মিটারের থেকে কম হয় নাকি বেশি হয়। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমাদের তাহলে টার্গেট কি বলো? আমাদের টার্গেট হচ্ছে এখানে আদি বেগ বের করব, মানে 10 সেকেন্ড পরের বেগ বের করব, তারপরে ত্বরণ বের করব, তারপরে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। ঠিক আছে, ওকে, তাহলে লিখো ঘ নম্বর। ঘ নম্বর লিখো যে 10 সেকেন্ড পর বেগ। আচ্ছা, এটা কি 10 সেকেন্ডই দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, 10 সেকেন্ডই দেওয়া আছে। 10 সেকেন্ড পরের বেগ, 10 সেকেন্ড পরের বেগ কত? বেগ বের করব আমরা, ভি এর মান বের করবো। এখানে দেখো আদি বেগ জানো, আদি বেগ কত প্রথম 10 সেকেন্ডের জন্য? এটা আদি বেগ 0, আর শেষ বেগটাকে আমরা বলতেছি U1। তাহলে আদি বেগ U সমান সমান 0 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ মানে ভি সমান সমান হচ্ছে আমাদের U1। এটাই আমাদের বের করা লাগবে, এটা সমান সমান হওয়ার। আরো কি জানো? এখানে ত্বরণ কত কাজ করে? ও, ত্বরণ দরকার নাই, যদিও এখানে আমরা বের করছি, ত্বরণও ব্যবহার করতে পারবো। বাট এখানে আমরা টাইম জানি 10 সেকেন্ড। দেখো এখানে টাইমটা জানি 10 সেকেন্ড, 10 সেকেন্ড। এরপরে আরেকটা মান জানি, সেটা হচ্ছে এস জানি। এস কত? অতিক্রান্ত দূরত্ব কত? 50 মিটার। 50 মিটার, হ্যাঁ। তাহলে দেখো আমি এখন হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে 10 সেকেন্ড পরের বেগ বের করতে গেলে সূত্র দিব ভি সমান সমান, এখানে যেহেতু এস নাই, সরি, কোন সূত্র যাবে এখানে বলো তো? হ্যাঁ, এখানে এ নাই, মানে 2 নম্বর সূত্র যাবে। এখানে কি আমাদের 2 নম্বর সূত্র যাবে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, এখানে 2 নম্বর সূত্র যাবে। তাহলে বেগ নির্ণয় লেখো, এখানে বেগ নির্ণয়। ত্বরণটা ব্যবহার করলে ভালো হইতো, সমস্যা নেই। এখানে যে আমরা জানি এস ইজ ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে 50, ইউ এর মান কত? 0, আর ভি মানে আমাদের এটা লাগবে, এটাকে আমরা U1 বলতেছি, ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত? 10। তাহলে দেখো এখানে এই 2 কে আর গুণ দিয়ে দাও, তাহলে 100 হয়। আর এই 10 কে ভাগ দিয়ে দিলে U1 এর মান 100/100 মানে 10 আসবে। আমি একবারে করছি এটা, হ্যাঁ। এই ক্যালকুলেশনটা আমি কি আরেকবার একটু লিখবো? এই 50-এর সাথে আমি 2 গুণ করছি, আর এই 10 কে ভাগ দিয়ে দিছি, আর শূন্যর তো কোনো ঝামেলা নাই। তো এটা হচ্ছে 10, তার মানে এটা ভাগ করলে 10 আসতেছে।
10 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে দেখো এটার আদি বেগটা পাইছি, এই অংশের আদি বেগটা আমরা বের করে নিছি। এখন আমরা ত্বরণ বের করতে পারি, মানে এর মান বের করতে পারি। তো এই অংশে এর মান বের করবে। এই অংশে কয়টা বল কাজ করতেছে? একটাই, সেটা কিন্তু শুধু ঘর্ষণ বল। তাহলে লিখো যে 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর বল, কি বল কাজ করতেছে? ঘর্ষণ বল এফ। আর এটা কি গতির বিপরীত দিকে? দেখো গতি হচ্ছে ডান দিকে, আর আমাদের ঘর্ষণ বল কাজ করতেছে বাম দিকে। দ্যাটস এখানে একটা মাইনাস নিয়ে নিব কিন্তু, হ্যাঁ, মাইনাস এম এ, এটাকে প্রাইম দিলাম কারণ আগের বার হচ্ছে এটাকে, এই যে গ নম্বরে এটাকে এ দিছি, মানে প্রথম অংশের ত্বরণকে এ দিছিলাম, তো এটাকে আমরা প্রাইম দিলাম। হ্যাঁ, তাহলে এখানে বলো মানগুলো কি কি আছে? ঘর্ষণ বল এফ সমান সমান, এটার মান কত দেয়া আছে? এটা 2 নিউটন দেয়া আছে। আচ্ছা, আর ভর কত? ভর তো তুমি গ নম্বরে বের করছিলাম, ভর এম সমান সমান 20 কেজি, 20 কেজি। আচ্ছা, তুমি এর মান চাচ্ছ, তাহলে মানগুলো বসাও। এটা হচ্ছে 2 সমান সমান মাইনাস এম এর মান 20, এম এর মান হচ্ছে 20 ইন্টু এ প্রাইম। তাহলে এটাকে ক্যালকুলেশন করবে, এই যে 20 কে ভাগ দিয়ে দিবা, তাহলে এ প্রাইম সমান সমান 2 ডিভাইডেড বাই 20 মানে 0.1, সরি এটা মাইনাস হবে, মাইনাস 0.1 এত মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে ত্বরণ পাইছো, হ্যাঁ, এখানে ত্বরণও পাইছো, আদিবেগও পাইছো। এখন আমি তাহলে পরবর্তী সূত্রটা দেওয়ার জন্য প্রস্তুত, মানে আমি যে এই অংশের কাজ এখন করব, মূল কাজ করব। হ্যাঁ, আমাদের মূল কাজ কিন্তু এইখান থেকে শুরু হবে। তাহলে আমি এটা ডান পাশে লিখি, এটার পরের লাইন কিন্তু এটা, হ্যাঁ, এটার পরের লাইন এটার পরের লাইন হচ্ছে এটা। আচ্ছা, বুঝতে পারছো আশা করি, এটার পরের লাইন এটা। হ্যাঁ, তাহলে এখানে লিখো বল অপসারণের পর, বল অপসারণের অপসারণের বল অপসারণের পর, দেখো তো বল অপসারণের পর আমাদের আদি বেগ কত? u1 সমান সমান, এটা মান দেখো বের করছে, এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। আর শেষ বেগ কত? এটা বল অপসারণের পর 0 হইতে হইতে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করবো। তার মানে শেষ বেগটা হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আর এখানে এ কত কাজ করে? ত্বরণ বা মন্দন যাই বলো না কেন, এ প্রাইম সমান সমান মাইনাস 0.1 মিটার/সেকেন্ড স্কয়ার। তুমি বের করতে চাচ্ছ কি? এস ইজ ইকুয়ালস টু হট, এখানে নাই কি? টি নাই। তাহলে লিখো যে 4 নম্বর সূত্র দিবা, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে ভি স্কয়ার মানগুলো বসায় দিবা নাকি? বসায় ফেলো, সমস্যা কি? 0 এর উপর স্কয়ার, ইউ এর উপর স্কয়ার মানে 10 এর উপর স্কয়ার, প্লাস 2 ইন্টু এর মান কত? মাইনাস 0.1 ইন্টু এস এর মান আমি চাচ্ছি। তাহলে দেখো এটা তো 0, 10 এর উপর স্কয়ার করলে 100, আর এই মাইনাসটা সামনে চলে আসবে এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.2 আসবে, 2 ইন্টু এস আসতেছে। এখন এই মাইনাসটাকে যদি এই পারে নিয়ে আসো তাহলে পজিটিভ হয়ে যায়, মানে 0.2 ইন্টু এস সমান সমান 100। তাহলে এস সমান সমান কত আসবে? এই 100 ডিভাইডেড বাই 0.2 কত আসে? তাহলে এটা 100 ডিভাইডেড বাই 0.2, এটা ক্যালকুলেট করলে 500 মিটার আসতেছে, 500 মিটার আসতেছে। এখন বলো এটা কি 600 থেকে কম না বেশি? যেহেতু এস ইজ লেস দেন 600 মিটার, মানে 600 মিটার থেকে কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে বল অপসারণের পর ট্রলিটি 600 মিটার পথ অতিক্রম করবে না, তাই না? অতিক্রম করবে না। ওকে, তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। এই প্রবলেমটা কিন্তু অনেকটাই আগের প্রবলেমের মতোই ছিল। তো আমরা এখানে দুইটা প্রবলেম করছি, প্রায় সিমিলার প্রবলেম। এর পরের যে প্রবলেমগুলো আমরা করব, এরপরে আমি আরো 3টা প্রবলেম করাবো। এই 3টা প্রবলেম আমি চাইবো যে তোমরা নিজেরা চেষ্টা করে করবা।
ঠিক আছে, আগেই প্রশ্নটা যখন আমি দিব, সেই প্রশ্নটা আগে মানে ভিডিওটা পজ করবা, পজ করে নিজে ট্রাই করবা, তারপরে আমার সাথে মিলাবা যে তোমার অ্যান্সার ঠিক আছে কিনা। আমি দুইটা প্রবলেম করাই দিছি, এখন কিন্তু বাকি প্রবলেম গুলো তোমার নিজে করতে পারলেই তুমি মনে করবা যে তোমার প্রিপারেশন অনেকটা কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রবলেম নাম্বার 3 তে যাওয়া যেতে পারে। দেখো এটা এটা যদিও গ নম্বরটা বের করতে পারবা কিনা, পারার কথা, তারপরও দেখি কি অবস্থা হয়। তো দেখো এখানে রাজশাহী 2022 এই প্রবলেমটা আসছিল, রাজশাহী 2022। হ্যাঁ, দেখো বলতেছে যে একজন প্লেয়ার 450 গ্রাম ভরের একটি ফুটবলকে 24 মিটার/সেকেন্ড বেগে কিক করে 48 মিটার দূরে একজন প্লেয়ারকে দিল। ঠিক আছে, সে ফুটবলটি ধরে 8 মিটার দূরে গোলবারের কর্নারের দিকে 9 মিটার/সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে গড়িয়ে দেয়। গতি ঘর্ষণ সহগ দেয়া আছে, এখানে আবার গতি ঘর্ষণ সহগ মানে মিউ এর মান দেয়া আছে, এখানে 30/49 দেয়া আছে। তাহলে আমি চলো এটার চিত্রটা আঁকানোর ট্রাই করি। চিত্র দেখো, চিত্র বলতেছে যে একজন প্লেয়ার, ঠিক আছে, তাহলে আমি কি প্লেয়ার আঁকাবো? আচ্ছা, এটা ধরো আমাদের গ্রাউন্ড, এখানে ধরো একটা প্লেয়ার আছে। তো এই প্লেয়ারটা 450 গ্রাম ভরের একটি ফুটবলকে, তাহলে ধরো এটা ফুটবল আছে এখানে, ফুটবলকে কিভাবে দিব, এটা দিলাম ধরো এখানে ভরাট করে দিলাম। ঠিক আছে, এই ফুটবলকে ও কি করছে বলো, কিক করছে। ঠিক আছে, এটাকে কিক করছে, কত বেগে কিক করছে? উত্তর হচ্ছে 24 মিটার/সেকেন্ড বেগে কিক করছে। কিক করে 48 মিটার দূরে, তার মানে এর কাছ থেকে 48 মিটার দূরে, ধরো এ হচ্ছে, এখানে হচ্ছে 48 মিটার দূরে, এখানে 48 মিটার দূরে আরেকজন খেলোয়াড়কে দিছে, এটা এইটুকু কিন্তু 48 মিটার, 48 মিটার, এখানে আরেকজনকে দিছে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন প্লেয়ারকে দিল, সে ফুটবলটিকে ধরছে, এখানে ও যে বেগে দিছিল সেটাকে ও ধরছে, ধরে নতুন করে সে ফুটবলটি ধরে 8 মিটার দূরে গোলবার, তো ধরো এখানে গোলবার আছে। ঠিক আছে, এইটা হচ্ছে গোলবার, এটা গোলবার। হ্যাঁ, গোলবার কত মিটার দূরে আছে গোলবারটা এই ছেলের কাছ থেকে বা মানুষের কাছ থেকে? উত্তর হচ্ছে 8 মিটার দূরে গোলবারটা আছে, এটা আছে হচ্ছে 8 মিটার দূরে, এই গোলবারটা 8 মিটার দূরে আছে। তো সে ফুটবলটি ধরে 8 মিটার দূরে গোলবারের কর্নারের দিকে 9 মিটার/সেকেন্ড বেগে মাঠের উপর দিয়ে গড়ায় দিছে, তার মানে এই ফুটবলটাকে ও এইবার কত 9 মিটার/সেকেন্ড বেগে গড়ায় দিছে, এটা গড়ায় দিছে। ঠিক আছে, গড়ায় দিছে। প্রশ্নটা দেখে বুঝতে পারছো, হয়তো বলবে যে শেষ পর্যন্ত এই গোলটা হওয়া সম্ভব কিনা। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটা দেওয়া আছে এবং এখানে মিউ এর মান দেওয়া আছে। দেখো, ঘর্ষণ সহগ দেওয়া আছে, ঘর্ষণ সহগ দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ঘর্ষণ বলের মান দেওয়া নেই, এখানে কিন্তু ঘর্ষণ বল আছে। সেই ঘর্ষণ বল আমরা কিভাবে পাবো? ঘর্ষণ বল এফ, ঘর্ষণ বল এফ বের করার সূত্র কি? এফ সমান সমান মিউ ইন্টু এমজি, তাই না? এখানে মিউ এর মান কত? এই যে 30/49, আর এম এর মান কত? বস্তুর ভর 450 গ্রাম, আর জি এর মান কত? 9.8। এখানে ঘর্ষণ বলটা আগের দুইটা প্রবলেমে ঘর্ষণ বলের মান দেয়া ছিল, কিন্তু এই প্রবলেমটাতে এসে ঘর্ষণ বলের মান দেয়া নেই, আমাদের বের করে নিতে হবে, কিন্তু আমরা কিন্তু বের করতে পারি। ওকে, তাহলে এখানে চিত্রটা তো আঁকাইলাম, এখন গ নম্বর প্রশ্নটা পড়ে দেখো। গ দেখো, গ বলতেছে যে উদ্দীপকের আলোকে কর্নার কিকের মুহূর্তে, কর্নার কিক কখন মারছে? কর্নার কিক, কর্নার কিক, হ্যাঁ, আলোকে কর্নার কিকের মুহূর্তে ফুটবলের গতিশক্তি নির্ণয় করো। তো এই যে বস্তুটা যখন কর্নার কিক করছে, দেখো এই যে সে ফুটবলটিকে ধরে 8 মিটার দূরের গোলবারের কর্নার কিকের দিকে 9 মিটার/সেকেন্ড বেগে মানে গড়ায় দিছে। হ্যাঁ, এই কর্নার কিকের মুহূর্তে গতিশক্তি কত? তাহলে আমরা গতিশক্তি বের করার সূত্র জানি, এটা হয়তো তোমাদের নাও জানা থাকতে পারে। এই গতিশক্তিটা আমরা সাধারণত চতুর্থ অধ্যায়ে পড়ে থাকি, গতিশক্তির একটা সূত্র আছে, সেই গতিশক্তি বের করার সূত্র হচ্ছে ই কে সমান সমান, গতিশক্তিকে ই কে দিয়ে প্রকাশ করা হয়, কারণ ই কে এর পূর্ণরূপটা হচ্ছে এনার্জি অফ কাইনেটিক মানে গতিশক্তি। এটা সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার। এখানে এম এর মান কত? বস্তুর ভর, ভর যেই বস্তুর গতিশীল, তার মানে এটা 450 গ্রাম।
450 গ্রাম, এটাকে কেজিতে নিলে কত আসবে? 1000 দিয়ে ভাগ দেবা, তার মানে 0.45 কেজি, তাই না? আর বেগের মান কত? তুমি কখনকার গতিশক্তি চাচ্ছ? কর্নার কিকের মুহূর্তে গতিশক্তি চাচ্ছ। ওই সময়ে বেগ কত? এই যে কর্নার কিকে মুহূর্তে হচ্ছে 9 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, সো এটা হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তার মানে এর মান এখন এখানে বসাই দিলেই চলে আসবে। এম এর মান 0.45 আর বেগের মান হচ্ছে 9, তার উপর স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে তোমরা 9 এর উপর স্কোয়ার করবা, এর সাথে গুণ দিবা 0.45, আর তারপর এটাকে 2 দিয়ে ভাগ দিবা। তাহলে এটা হচ্ছে 18.225। এত গতিশক্তির একক তো জুল হয়, এত জুল। আচ্ছা, তো এইবার দেখো যে আমাদের পরের প্রবলেমটা বলছে যে ঘ নম্বর, যে উদ্দীপকের আলোকে গোল হওয়া সম্ভব কিনা। এখন এই যে বলটা দেখো, এই যে আগের যে তথ্যটা দিছে যে 48 মিটার সামনে ছিল, এইটা কিন্তু ফাও ফাও দিছে, এটা আমাদের কোনো কাজেরই না, আসলে আমাদের লাগবেই না। হ্যাঁ, এই যে দ্বিতীয় ব্যক্তিটা আছে, সেই দ্বিতীয় ব্যক্তিকে এই বলটাকে গড়াই দিছে, কত বেগে গড়াই দিছে? 9 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে এটাই কিন্তু আমাদের আদি বেগ, তাই না? 9 মিটার পার সেকেন্ড বেগে গড়াই দিছে। কত দূরে গোলবার? 8 মিটার দূরে গোলবার। এখন এই এই যে বলটা, এটা কি 8 মিটারে গিয়ে গোল হবে কিনা, বুঝতে পারছো? এটা গোল হবে কিনা, এটা কিভাবে বের করবো আমরা? উত্তর হচ্ছে, আমরা আগের প্রবলেমটার মতোই কিন্তু এগুলো, এটাও কিন্তু একই কনসেপ্টের। আমরা দেখবো এই বলটা তার বেগ শূন্য হইতে হইতে কত দূরত্ব অতিক্রম করে। যদি 8 এর থেকে বেশি দূরত্ব অতিক্রম করে তাহলে বলবো গোল হবে, আর যদি 8 এর থেকে বেশি দূরত্ব অতিক্রম না করে তাহলে বলবো গোল হবে না। তাহলে আমাদের মূল টার্গেটটা কি বলো? টার্গেট সাজাও। টার্গেট বলো। টার্গেট হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব বের করবা, এর বেগ শূন্য হইতে হইতে অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করবা, ঠিক আছে? তাহলে এস বের করবা। হ্যাঁ, এস দেখবা যে 8 এর থেকে বড় নাকি ছোট। তাহলে তুমি এই এস বের করতে গেলে তোমার তো আদি বেগ তো জানাই লাগবে, কারণ সব সূত্রে আদি বেগ থাকে। আদি বেগ জানো, শেষ বেগ তো শূন্য, তো শেষ বেগও জানো। তোমার এস এর মান চাচ্ছ, তোমার আরেকটা মান লাগবে। কিসের মান লাগবে? উত্তর হচ্ছে এর মান লাগবে। এর মান কোত্থেকে পাবা? উত্তর হচ্ছে এই বস্তুর উপর এই যে ঘর্ষণ বল, সরি এই যে বল আছে, হ্যাঁ এই যে ফুটবলটা আছে, এই ফুটবলের উপর এই এই জায়গায় যে গড়ায় দিছো, কয়টা বল কাজ করতেছে? একটা বল কাজ করতেছে। কি বল কাজ করতেছে? ঘর্ষণ বল কাজ করতেছে। তো তুমি সেই ঘর্ষণ বলকে ব্যবহার করে তুমি এর মান বের করে নিয়ে আসবা, কিন্তু ঘর্ষণ বলের মান আবার জানা নাই। তাহলে তুমি আগে ঘর্ষণ বলের মান বের করবা, তারপরে ত্বরণের মান বের করবা, তারপরে গিয়ে অতিক্রান্ত দূরত্ব বের করে তারপরে গিয়ে তুমি 8 মিটারের সাথে কম্পেয়ার করবা যে তাহলে গোল হবে কিনা। আমার টার্গেটটা বুঝতে পারছো তো? তাহলে তাহলে আমি চলো মূল কাজ করি। ঘ নম্বর হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল এফ সমান সমান সূত্র কি? মিউ ইন্টু এমজি। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে বলো, দেওয়া আছে এফ এর মান কত? সরি, এফ এর মানই তো আমি চাচ্ছি। মিউ এর মান মানে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 30/49, তাই না? ওকে, তাহলে এখানে এম এর মান কত পাইলা? 0.45 কেজি। আর জি এর মান লিখলাম না, জি এর মান তো 9.8, এটা তো সবাই জানে। তো এফ এর মান সমান সমান 30/49 গুণন এম এর মান কত? 0.45 আর জি এর মান 9.8। এই তিনটাকে যদি গুণ করো তাহলে ঘর্ষণ বল কত আসে? ঘর্ষণ বল হচ্ছে 30/49 গুণন জি এর সরি এম এর ভ্যালু 0.45 আর জি এর ভ্যালু 9.8, তো এটা আসে 2.7 নিউটন। ঠিক আছে, 2.7 নিউটন। তাহলে ঘর্ষণ বল পাইছো, এখন তুমি কি বের করবা? ত্বরণের মান বের করবা, মানে এর মান বের করবে। এটা কিন্তু এর মান নেগেটিভ আসবে, তাই না? আমি পরের পেজে করছি। তাহলে এখানে এখানে লেখো আবার আবার তুমি বল সমান সমান কি লিখবা? বল, এখানে কি বল কাজ করে? এই যে এইটুকু অংশে এই বলের উপর কত বল কাজ করে? ঘর্ষণ বল কাজ করে, তাই না? এই ঘর্ষণ বলটা গতির কোন দিকে? বিপরীত দিকে। দ্যাটস ওয়াই এখানে কিন্তু একটা মাইনাস নিতে হবে। তো এফ সমান সমান মাইনাস এম এ। এখন বলো এফ এর মান কত বের করলা? মেবি 2.7 নিউটন। আর এম এর মান, আচ্ছা এম এর মান
লিখলে লিখো 0.45 কেজি। তাহলে বলো এখানে এফ এর মান হচ্ছে 2.7 মাইনাস এম এর মান 0.45 আর এর মান তুমি চাচ্ছ, তাহলে এর মান ভাগ দিয়ে দিবা, এই 0.45 কে ভাগ দিয়ে দিবা, তাহলে এটা আসবে 2.7 ডিভাইডেড বাই 0.45, এটা মাইনাসও আসবে অবশ্যই, এটা আসতেছে -6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এর মান -6 মিটার/সেকেন্ড স্কোয়ার আসতেছে। আচ্ছা, এখন আমরা এই যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য প্রস্তুত, তাই না? ইউ এর মান জানি, ভি এর মান জানি, এস এর মান চাচ্ছি, আর এর মান বের করে নিয়ে আসলাম। তাহলে লিখো যে ফুটবল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। ফুটবল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো তো এখানে কি কি জানো। আদিবেগ ইউ সমান সমান কত জানো? আদিবেগ এখানে এই যে বলটাকে কত বেগে গড়ায় দিছিলা? 9 মিটার/সেকেন্ড বেগে, সেটা হচ্ছে 9 মিটার/সেকেন্ড বেগে। এই বলটা গড়ায় গড়ায় এক সময় তো জিরো হয়ে যাবে, বেগ শূন্য হওয়া পর্যন্ত গিয়ে ও কত দূরত্ব অতিক্রম করছে সেটাই তো বের করবে, তার মানে শেষ বেগ ভি সমান সমান 0 নিবা। আর ত্বরণের মান বের করে নিয়ে আসলা, এটা আসলে মন্দন হবে -6 মিটার/সেকেন্ড স্কোয়ার। তুমি বের করতে চাচ্ছ কি অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়ালস টু হোয়াট? এখানে নাই কে, এখানে নাই টি নাই, তাহলে লিখো যে 4 নম্বর সূত্র লিখবে, তাই না? ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a/s। মানগুলো বসায় দাও একবারে, 0-এর উপর স্কোয়ার, ইউ এর মান কত? 9-এর উপর স্কোয়ার, প্লাস 2 ইন্টু এর মান কত? -6 ইন্টু এস, তো এস এর মতো রয়ে গেছে। তো 0-এর উপর স্কোয়ার করলে 0 হয়, 9-এর উপর স্কোয়ার করলে 81 হয়, আর এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 6-এর সাথে 2 গুণন করলে 12s পাবো। তাহলে এখানে এই 12s কে এই পারে নিয়ে আসো, তাহলে পজিটিভ হয়ে যাবে, 12s সমান সমান 81। সো এস এর মান 81 ডিভাইডেড বাই হচ্ছে 12। দেখো তো কত আসে ভাগ করলে? 6-12, মানে 6 দশমিক কিছু একটা পাবো। এটা আসতেছে 6.75। তার মানে বলের অতিক্রান্ত দূরত্ব কত? 6.75। এই বলটা 6.75 মিটার দূরে গিয়েই থেমে যাবে, তাহলে কি গোল হবে? উত্তর হচ্ছে না, এটা কিন্তু গোল হবে না। যেহেতু এস ইজ লেস দেন 8 মিটার, তাহলে কি হবে বলো? গোল হওয়ার সম্ভাবনা নেই, গোল হওয়ার সম্ভাবনা নেই। তো ঘর্ষণ বলের এইটা 3টা প্রবলেম আমরা করলাম। এরপরে যে প্রবলেম দুটো আমি করে দেব সেটাও আসলে এইরকমই প্রায়, মানে এই যে আমি আসলে প্রথম 2-3টা যে প্রবলেম করে দিলাম, এই 2-3টা প্রবলেমই কিন্তু যথেষ্ট। তারপরেও এখন ধরো ভিডিওগুলো হচ্ছে সবার জন্যই উন্মুক্ত এরকম ভাবে বানানো, তো তো সবার কথাই আসলে আমাদের চিন্তা করতে হয়। আমাদের এমনও কিছু স্টুডেন্ট আছে যারা দেখবা যে আমি থিওরি পড়ানোর পরে বা একটা দুটা প্রবলেম করায় দেওয়ার পরে বাকি প্রবলেমগুলো নিজে নিজে সলভ করতে পারবে, আবার অনেকেই আছে যে পারবে না, এর জন্য আমার করে দেওয়া। তো আমার তোমার তোমার ব্যাপারে আমার সাজেশন থাকবে হচ্ছে যে আমি যে একটা দুটা প্রবলেম করে দিছি, এখন তুমি নিজে বাকি যে প্রবলেমগুলো ঘর্ষণ রিলেটেড যে প্রবলেমগুলো আসছে এখন পর্যন্ত বোর্ডে প্রশ্নগুলো আসছে, সেগুলো খুঁজে বের করে করে নিজে করার চেষ্টা করো, যে দেখো তুমি এটা পারো কিনা। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে অনেক বড় একটা ক্লাস হয়ে গেছে। তো আমি সামনের ক্লাসটাও এই ঘর্ষণ রিলেটেড প্রবলেমের উপরই থাকবো, আমি ঘর্ষণ সংক্রান্ত প্রবলেমই করব, আরো 2টা করব এবং তার সাথে আরো 2টা প্রবলেম আমরা করব। তো ঠিক আছে, সামনের ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।